চোর আমি অনেক রকম দেখেছি অনু, কিন্তু কচু চুরি করতে তোকেই প্রথম দেখলাম। মস্করা সূচক তীরের ফলার মতো বলা কথাগুলো ভেসে এসেছে পুরুষালী ভারী কণ্ঠস্বর থেকে। ক্রোধান্বিত দৃষ্টিতে পেছনে ফিরে অনু দেখতে পেল অনলকে। ঠোঁটে তার মুচকি হাসি। বিরক্তিতে আর সহ্যের সীমা রইল না অনুর। রাগান্বিত স্বরে বলল, কচু চুরি করছি মানে? দেখেন অনল ভাই, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না বলে দিচ্ছি। যা বাবা, উল্টাপাল্টা কথা বললাম না কি আমি? তুই দেখ তুই এখন কোথায়? তুই কচুর বাগানে কি করিস বল? নাগিন ড্যান্স দিয়ে আপনার কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? তবে তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। অনুর কপালে এবার ভাঁজ পড়ে। এই লোকটি সুযোগ পেলে অনুকে হেনস্থা করতে ছাড়ে না। সে নাকি আবার অনুরই জন্য চিন্তা করছে, দুহাত বগল দাবা করে। তা কি চিন্তা হচ্ছে শুনি? ঠোঁটের হাসিটা চওড়া করে অনল বলে, তুই তো এমনিতেই চুলকানি মানুষ, আবার নাকি কচু খেতে নাগিন ডান্স করছিস। চুলকাতে চুলকাতেই তো পটল তুলবি। রাগে দাঁত কিরমির করছে অনু। রাগের চোটে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু থেমে থাকার মেয়ে অনু নয়। শাসিয়ে শাসিয়ে সে বলল, আপনার মুখে কস্টেপ লাগিয়ে তারপর আমার সামনে আসবেন বলে দিচ্ছি, অসভ্য লোক। এ কি রে, তোর ভালোর জন্যই তো বললাম। রাখেন আপনার ভালো, অযথা বিরক্ত না করে এখান থেকে চলে যান। দেখ অনু, তুই কিন্তু সবসময় আমার সাথে বাজে ব্যবহার করিস। আপনি লোকটাই যে এমন। কেন রে, তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছি আমি? তুই কচু চুরি করছিস কর, আমি মাকে বলবো না। আমি মোটেও কচু চুরি করছি না অনল ভাই, আমি তো। ঠোঁটের হাসিটা চওড়া করে অনল বলে, ও আচ্ছা, বুঝেছি, তুই কচুর লতি চুরি করছিলি। আচ্ছা কর, সমস্যা নেই, এটাও আমি মাকে বলবো না। তবে শর্ত একটাই, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে লতি রান্না করে এক বাটি আমাদের বাসায়ও দিয়ে যাবি। একটা লেবু কেটে দিস তরকারিতে, তাহলে আর গলা চুলকাবে না। হয়েছে, বলা শেষ আপনার। একবার বলতে শুরু করলে আপনার আর থামাথামির কোনো নাম নেই। আশ্চর্য লোক আপনি ভাই, কেমনে পারেন আপনি? আমি একবারও বলেছি কচুর লতি চুরি করতে আসছি আমি? ও, কচুর লতিও না, তাহলে কি কচুমুখী? এবার ক্ষেপে অনেকটা কাছে এগিয়ে যায় অনু। অনলের দিকে একটু ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আপনাকে খুন করে ফেলবো আমি। রাগের চোটে কচু তুলে নিয়েছিল অনু। এই কচুতে আমি মরবো না রে অনু, কিন্তু চুলকাবে খুব। সরা প্লিজ। বলে অনু সরে যায়। আবারও গাছগাছালির ভেতর খুঁজে বেড়ায় পিলুকে। সকাল থেকে পিলুকে পাচ্ছে না। ছোট বোন তিনু বলল, অনল ভাইয়ের বাড়ির বাগানে নাকি পিলুকে দেখেছিল। অনল সম্পর্কে ওদের প্রতিবেশী, তবে আরো একটা পরিচয়ও রয়েছে, সে অনুর মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। অন্যদিকে পিলু হচ্ছে অনুর খরগোশ। দুদিন হবে অনুর বয়ফ্রেন্ড তাসিন গিফট করেছে। অনল গলা খাখারি দিয়ে বলে, অনু, তুই যে রেগে গেলে দাঁতে দাঁত পিষিস, তখন এক কাজ করবি, কয়েক টুকরো আদা রসুন দাঁতের নিচে দিয়ে রাখবি, তাহলে তোর রাগও কমবে, আবার আদা রসুন বাটাও হয়ে যাবে। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে একবার অনলের দিকে তাকিয়ে আবারও পিলুকে খুঁজতে শুরু করে। কোনো প্রত্যুত্তর না পেয়ে অনল জিজ্ঞেস করে, তুই কি কিছু খুঁজছিস? কি খুঁজিস? পিলুকে। ওহো, তোকে তো একটা কথা বলাই হয়নি অনু। তোর পিলুকে তো আমাদের বাগানে দেখেছিলাম, পরে আমার রুমের বারান্দা থেকে দেখতে পেলাম একটা কুকুর মুখে করে তোর পিলুকে নিয়ে যাচ্ছে। আহারে, কি খারাপটা যে লেগেছে আমার। মুহূর্তেই চোখ ফেটে অশ্রু নির্গত হয় অনুর। সে পিলুকে ভীষণ ভালোবাসে। ফুফিয়ে ফুফিয়ে কেঁদে বলল, আর আপনি চুপচাপ দেখলেন? নিচে এসে কেন আটকালেন না? এসেছিলাম তো, তার আগেই চলে গেছে। অনু আর কিছু বলল না। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে নিজের বাসায় চলে যায়। বাড়িতে ফিরে এসে ঘরে বসে কাঁদছে সে। তখন ওর মা আমেনা বেগম ঘরে প্রবেশ করেন। জিজ্ঞেস করলেন, কি রে, তুই কাঁদছিস কেন? মায়ের প্রশ্ন শুনে ঠোঁট ভেঙে কান্না আসে অনুর। ফুফিয়ে ফুফিয়ে বলে, আমার পিলুকে কুকুর নিয়ে গেছে। তোমার বান্ধবীর ছেলে দেখেও পিলুকে বাঁচায়নি। বেশ হয়েছে, পশু পাখি দিয়ে ঘরদোর একদম ভরে ফেলেছিস। মাঝে মাঝে সন্দেহ হয় পশু পাখি আমাদের বাড়িতে থাকে নাকি আমরা ওদের বাড়ি থাকি। তুমি এভাবে কেন বলছো মা? তাহলে আর কিভাবে বলবো বল? এত পশু পাখি কেউ শহরের বাড়িতে পালে? এটা কি গ্রাম পেয়েছিস? শখ করি, পালি মা, আমার ভালো লাগে। তাহলে গরু ছাগলও কিনে দিই, এগুলো কেন বাকি থাকবে?
ঘরের মধ্যে গরু ছাগলও পালা শুরু করে দে। কথাগুলো বলে রাগে গজগজ করতে ঘর থেকে বের হয়ে যান তিনি। অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে অনু। একটু মায়া দয়াও বুঝি তার অনুর জন্য হয় না। হবেই বা কি করে? সব ভালোবাসা মায়া তো তার বান্ধবীর ছেলের জন্য, ওই বজ্জাত অনলের জন্য। অনলের কথা মনে পড়তেই রাগে দাঁত মুখ খিচে বিড়বিড় করে অনু। ভগ্ন হৃদয় এবং বিষাদিত চোখনযুগল মেলে আকাশমুখী হয়ে সোফায় শুয়ে আছে অনু। বারবার পিলুর শোকে সে মূর্ছা যাচ্ছে। এই শোকে দুপুরে খাওয়াও হয়নি। এ নিয়ে আমেনা বেগমের রাগের শেষ নেই। খরগোশ তো নয়, যেন ওর বাচ্চা চুরি করে নিয়ে গেছে কেউ। তিনু পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় পেছন থেকে অনু ডাকে। তিনু পিছন ফিরে দাঁড়িয়ে পড়ে। কোথায় যাচ্ছিস? ছাদে যাই গাছে পানি দিতে। আমায় দে, আমি যাচ্ছি। সমস্যা নেই আপু, আমি পারবো। আমি জানি তুই পারবি। মন ভালো নেই, প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটালে ভালো লাগবে। তবে যাও। পানি ভর্তি বালতি নিয়ে হেলতে দুলতে ছাদে যায় অনু। ছাদের উঠোন জুড়ে মিষ্টি রোদ। শীতের সময়টা এই মিষ্টি রোদ অমৃতের মতো লাগে। কিন্তু অনুর এখন কোনো অনুভূতিই হচ্ছে না। সে গাছে পানি দিচ্ছে আনমনে। হঠাৎ করে চোখ যায় নিচে। অনল খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। রোদে ফুঁসে ওঠে অনু। মনে মনে বিড়বিড় করে বলে, অসভ্য ইতর লোক, তুই ইচ্ছে করে আমার পিলুকে বাঁচাসনি। আজ দেখ আমি কি করি। বালতিতে থাকা অবশিষ্ট সবটুকু পানি সে অনলের গায়ে ঢেলে দেয়। দুতলা ছাদ থেকে পানি ফেলার সুবাদে একদম ঠিক ঠিক সব পানি অনলের গায়ে পড়েছে। একে তো শীতের দিন, তার উপর ঠান্ডা পানি। অনলের বিস্ময়ের শেষ নেই। উপরে তাকিয়ে অনুকে দেখতে পেয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, এটা কি করলি তুই? অনলকে রাখতে দেখে পেট ফেটে হাসি আসছে অনুর। কিন্তু সে কোনো রকমে ঠোঁট টিপে হাসি আটকে রাখার চেষ্টা করে বলে, কি হলো অনল ভাই? অনুর চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ। অনলের বুঝতে অসুবিধা হয় না যে জেনে বুঝে ইচ্ছে করেই অনু কাজটা করেছে। সে চিবিয়ে চিবিয়ে বলে, কি হলো? আবার আমাকে জিজ্ঞেস করছিস পানি ফেললি কেন? ওহো, আপনি খালি গায়ে দাঁড়িয়েছিলেন, আমি ভাবলাম আপনার বোধহয় গরম লাগছে, তাই তো পানি ফেললাম। ওগুলো ভালো পানি ছিল। আপনার গায়ে কি আর আমি নোংরা পানি ফেলতে পারি? কষে মারবো এক থাপ্পড়। ফাজিল মেয়ে, শীতের দিনে কারো গরম লাগে? মাত্রই গোসল করে এসে আমি রোদে দাঁড়িয়েছিলাম, আর তুই গায়ে পানি ঢেলে দিলি। এতে আমার কি দোষ? আমি কি জেনে বুঝে দিয়েছি নাকি? ছাদে রোদ থাকতে আপনি উদম গায়ে নিচে দাঁড়িয়ে যে রোদ পোহাচ্ছেন আমি বুঝবো কিভাবে? আমার সঙ্গে তুই চালাকি করিস না। আমি বেশ ভালো করেই জানি যে তুই ইচ্ছে করেই এই কাজটা করেছিস। একদমই না, সত্যি বলছি। অনুর বাচ্চা, তুই ওইখানেই দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলেই অনল বাড়ির ভেতর প্রবেশ করে ছাদে যাওয়ার জন্য। এদিকে ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে অনুর। না জানে ছাদে এসে কোন কাণ্ড করে বসে। অনল ছাদে এসে হাত মুচড়ে ধরে অনুর। ব্যথা টু শব্দ করতেই যেন অনু ভুলে বসেছে যে এই ভয়ে ট্যাঙ্কির পেছনে লুকিয়েছিল। অথচ লাভ কিছুই হলো না। ঠিক ঠিক খুঁজে বের করেছে। শালা ডাফার। মনে মনে গালি দিয়েও অনু ক্ষান্ত হয় না। অনল এবার আরো জোরে হাত মুচড়িয়ে বলে, আমার সাথে বিটলামি করার সাহস কোথায় পেলি তুই? আমি কোনো বিটলামি করিনি, সত্যি বলছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা আমি জানি। তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি চলি পাতায় পাতায়, বুঝছিস? আমায় বিশ্বাস করেন। মরে গেলেও না, তোকে এখন আমি ট্যাঙ্কির পানিতে চুবাবো। চল। না না না, টাঙ্কির পানি অনেক ঠান্ডা, জমে বরফ হয়ে যাব আমি। আমি তো সেটাই চাই। আমার সাথে বিটলামি করার আগে এটা মাথায় ছিল না? মনে মনে বারবার আল্লাহকে ডাকছে অনু। অনলকে সে ভালো করেই চিনে। ট্যাঙ্কির পানিতে চুবানোর সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, তখন একটা হলেও নাকানি চুবানি খাওয়াবে। অনুর মনের ডাক আল্লাহ শুনেছে। ওই সময় ছাদে এসে উপস্থিত হয় অনিক, অনলের ছোট ভাই। সে ছাদে এসে বলে, ভাইয়া তুমি ছাদে, আর আমি তোমায় কত জায়গায় না খুঁজলাম। কেন, কি হয়েছে? মা তোমায় খুঁজছে, কিন্তু তোমরা এখানে কি করছো? এই বজ্জাত মেয়ে আমার গায়ে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অনলের হাতটা কিঞ্চিত আলগা হয় দ্রুত নিজের হাত ছাড়িয়ে নেয় অনু। অসহায়ের মতো মুখ করে বলে, বিশ্বাস করো অনিক ভাইয়া, আমি ইচ্ছে করে কাজটা করতে চাইনি। আমি তো ভেবেছি ওনার। চুপ, একদম চুপ, মিথ্যাবাদী। ধমকে কিছুটা চমকেও যায় অনু। ওদের ঝগড়া দেখে মিটিমিটি হাসে অনেক। ছোট থেকে দুজনেরই সাপে নেউলের সম্পর্ক দেখে আসছে। সুযোগ একবার পেলেই হচ্ছে। কেউ কাউকে জব্দ করতে সেই সুযোগ এক তিল পরিমাণ পর্যন্ত ছাড়বে না। তবে এর একটা বিহিত এখন করতেই হবে।
নয়তো দুজনের ঝগড়া চলতে চলতে রাত হয়ে যাবে। তবুও ঝগড়া থামবে না। অনেক পণ্ডিতের মতো অঙ্গভঙ্গি করে বলে, আচ্ছা আচ্ছা, ঝগড়া অনেক হয়েছে, এখন অনু ঘরে যাও, আর ভাই আমার সঙ্গে বাসায় চলো। অনুর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল, কিসের বাসায় যাব? আগেই পাজি মেয়েটাকে আমি সায়স্তা করব। ছাদের দরজার সামনে এসে বলে, আপু, গাছে পানি দেওয়া শেষ হয়নি? সঙ্গে অনল এবং অনিককে দেখে একটু চমকিতই হলো যেন। আসলে চমকায়নি, অবাক হওয়ার অভিনয় করেছে মাত্র। অনেক আসার আগে তিনুকে বলেই এসেছে। ঠোঁটে হাসি ফুটিয়ে তিনু বলে, আরে, অনেক এবং অনল ভাইয়াও তো দেখি এখানে। হ্যাঁ, ছাদটা একটু ঘুরতে আসলাম। ভালো আছো? জি, আপনি? আলহামদুলিল্লাহ। আরো কিছু কথা অনেক এবং তিনু চোখে চোখে বলে নিল। এখান থেকে পালানোর জন্য অনু তাড়া দিয়ে বলল, মা আমায় ডাকছে, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে চলো। অন্যদিকে তাকিয়ে আছে অনল। অনু তিনুর হাত ধরে হাঁটা ধরে। অনল এবং অনুর দৃষ্টির অগোচরে তিনুকে চোখ মারে অনেক। লজ্জায় রাঙা হয়ে যায় তখন তিনু। বড় দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও ছোট দুজনের ভাব গলায় গলায়। তিনু যখন ক্লাস 10-এ পড়ে তখন থেকেই দুজনের সম্পর্ক হয়। এখন তিনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, অনল পড়ছে মাস্টার্সে। অনেক অনার্স 2য় বর্ষে পড়ে একই ভার্সিটিতে। অনু অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এখনো ক্লাস শুরু হয়নি। ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়েও কত কাহিনী করতে হয়েছে। কিছুতেই অনলের ভার্সিটিতে ভর্তি হতে চায়নি, কিন্তু ওর চাওয়াতেই বাকি বাবা মায়ের কথাই শেষ কথা। আর তাদের পিছনে কলকাঠি নাড়ছে বজ্জাত অনল। আমেনা বেগম রান্না করছিলেন। পিলুর জন্য মনটা ভালো নেই অনুর। খাওয়ার প্রতি রুচি মরে গেছে। একটু ঝাল ঝাল করে চিংড়ি দিয়ে নুডলস খেতে ইচ্ছে করছে। অনু রান্নাঘরের দিকে এগোয়, মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, কি? নুডলস খাবো। এই সময়? খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রান্না শেষ হোক। কলিং বেলের শব্দ শুনে আমেনা বেগম আবার বললেন, ময়লাওয়ালা আসছে মনে হয়, যা তো ময়লাগুলো দিয়ে আয়। আমি রান্নাঘরে তোমার ময়লা নিতে আসছি? বেশি কথা না বলে যা বলছি তাই কর, যা। প্রচন্ড অনীহা নিয়ে ময়লার ঝুড়ি হাতে তুলে নেয় অনু। রাগে গজগজ করতে করতে দরজা খুলে ময়লাগুলো সামনে ধরে বলে, ময়লা নিয়ে বিদায় হন। সামনের লোকটি অবাক হয়ে তাকিয়ে আছে। ইতস্তত করে ক্ষীণ স্বরে বলে, আমাকে দেখে কি আপনার ময়লাওয়ালা মনে হচ্ছে? এবার অনু ভালো করে খেয়াল করে ময়লার ঝুড়ি নামিয়ে রাখলো। লোকটিকে দেখে তো ময়লাওয়ালা মনে হচ্ছে না। ফর্মাল ড্রেস, চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে ভদ্রলোক লাগে। অনু জিজ্ঞেস করলো, কে আপনি? চশমা ঠিক করে বলে, জি, আমি অয়ন। অয়ন না কয়েন সেটা জানতে চাইনি। এখন কেন এসেছেন? কাকে চান? জি, আমি একজন ডাক্তার। ডক্টর কামাল স্যার আমায় পাঠিয়েছেন। ডাক্তার? আপনি কি পাখির ডাক্তার? অয়ন বিব্রত বোধ করতে লাগলো এই প্রশ্নে। পুনরায় চশমার ফ্রেম ঠিক করে বলল, জি না। তো আপনি কি গরুর ডাক্তার? কিন্তু আমরা তো গরু পালি না। জি না, আমি গরুর ডাক্তারও না, আমি মানুষের ডাক্তার। ও, আমরা তো কেউ অসুস্থ না। আমার তিতুস একটু অসুস্থ, তাই মানুষের ডাক্তারের প্রয়োজন নেই। তাহলে কামাল আঙ্কেল আপনাকে কেন পাঠিয়েছে? তিতুসকে? আমার টিয়া পাখি। ও জি, আসলে ওনার বন্ধুর প্রেশার মাপার জন্য। মানে বাবার? ওনার নাম খালেদ রহমান। উনি আমার বাবা হন। আসুন, ভেতরে আসুন। আর কিছু মনে করবেন না, আমি ভেবেছিলাম ময়লাওয়ালা এসেছে। সমস্যা নেই। ডাক্তারকে বাবার রুমে রেখে অনু নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ শুয়ে থেকে খাঁচা থেকে তিতুসকে বের করে হাতের উপর রাখে, মাথা চুলকে দেয়, কথা বলে। আমেনা বেগম রুমে এসে বলেন, আবার পশু পাখি নিয়ে বসছিস? মা, কতবার বলেছি ওদের পশু পাখি বলবে না। সুন্দর সুন্দর নাম রেখেছি আমি। আর এই টিয়ার নাম তিতুস, ওকে তিতুস ডাকবে। তোর মতো এত রংঢং তো আমি করতে পারবো না। সারা জীবন কুকুরকে কুত্তা আর বিড়ালকে বিলাই বলে এখন উনি পশু পাখির নাম রাখা শুরু করেছে, তাও আজগুবি সব নাম। টেবিলের ওপর বিরিয়ানির বাটি রাখা, অনিকদের বাসায় দিয়ে আয়। আমি কেন? তিনুকে পাঠাও। তুই কিন্তু সব কথায় ঘাড়তেরামি করি শুনু। তিনুকে পাঠানোর হলে তোকে বলতাম, তিনু কাজ করতেছে। আমেনা বেগম চলে যাওয়ার পর অনু বিড়বিড় করে বলে, সুযোগ পেলেই শুধু আমাকে খাটাতে চায়। অনলদের বাড়ির বাগানে একটা দোলনা আছে। এখানে বসলে ফুলের ঘ্রাণে মন মাতোয়ারা হয়ে ওঠে। দোলনায় বসে অনল দোল খাচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। বাড়ির গেটে এসে অনলকে দেখে মেজাজ বিগড়ে যায় অনুর। আরো সামনে এগিয়ে গিয়ে অনলকে পাশ কাটিয়ে চলে যাবে ভাবে, তখন অনলের ডাক পড়ে, চোরের মতো পালাচ্ছিস কেন? এদিকে আয়। কই পালাচ্ছি? আমি তো ভেতরেই যাচ্ছি।
হাতের বাটি নিজের হাতে নিয়ে ঢাকনা খুলল অনল। চোখ বন্ধ করে ঘ্রাণ নিয়ে বলে, আহ, বিরিয়ানি। ঘ্রাণ শুনেই পেট অর্ধেক ভরে যায়। তাহলে ফিরিয়ে দেন, বাসায় নিয়ে যাই। আপনার পেট তো ভরেই গেছে। তুই ভীষণ কিপটা অনু। যাকগে, ওসব বাদ দে। একটু আগে তোদের বাসায় একটা ছেলেকে যেতে দেখলাম। কে রে? ডাক্তার আব্বুর প্রেশার মাপতে এসেছে। আগে না কামাল আঙ্কেল আসতো? উনিই পাঠিয়েছেন। সত্যি বলছিস নাকি কাহিনী অন্য কিছু? অন্য কি কাহিনী হবে? তোকে দিয়ে বিশ্বাস কি? যাই হোক, ডাক্তারদের থেকে দূরে থাকবি। মোট কথা, ছেলেদের থেকে দূরে থাকবি। ঢং যত সব। আপনার তো মাথা ব্যথা করা লাগবে না। ওই ডাক্তার বিবাহিত, 2টা বাচ্চাও আছে। এর মধ্যে খোঁজ নেওয়াও শেষ? খোঁজ নেব কেন? আন্দাজ করে বলেছি। তোর যে গবেট মার্কা আন্দাজ। আচ্ছা আমি এখন যাই, আপনি বাটি বাসায় নিয়ে যায়েন। আরে দাঁড়া, এত তারা দেখাস কেন? তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? তাও আমার সাথে? ইন্টারেস্টিং। আচ্ছা শুনি কি কথা। বাটির ঢাকনা লাগিয়ে অনুর ওড়নায় হাত মুছে নিল অনল। রাগে মুখ বিকৃত করে ফেলে অনু, কিন্তু মুখে কিছুই বলে না। ঢেকুর তুলে অনল বলে, তোর পুরো নামটা যেন কি? অনিতা না? কি একটা নাম, ছ্যাঃ। মনে হচ্ছে গণিতের সঙ্গে একটা আকার যোগ করে গণিতা বানানো হয়েছে, আর সেখান থেকে অনিতা। তোর বাচ্চা কাচ্চা যখন হবে তখন তাদেরকে তোর জামাই গল্প শোনাবে। শোনো আমার গুলুমুলু কুলুকুলু আন্ডা বাচ্চারা, তোমরা কি জানো তোমাদের মায়ের আদি নাম কি ছিল? গণিতা ছিল। গণিতা থেকে অনিতা, এরপর আরও শর্ট করে রাখা হয়েছে অনু। তোমরা তোমাদের মাকে এখন থেকে ডাকবে গনু। না না, মাকে তো নাম ধরে ডাকা যায় না, ডাকবে গনু মাম্মাম। মনে থাকবে। দেখো যেন আবার গনু ডাকতে গিয়ে গরু ডেকে ফেলো না। তোমাদের মা যেই দজ্জাল কেলেঙ্কারি বেঁধে যাবে বাড়িতে, এই হবে তোর ভবিষ্যৎ। অনলের কথা শুনে দাঁত কিরমির করে অনু। চিবিয়ে চিবিয়ে বলে, প্রথমত আমার নাম আমি নিজে রাখি নাই, আমার আব্বা আম্মা আকিকা করে রাখছেন। দ্বিতীয়ত আমার জামাই আপনার মতো বদ অসভ্য ইতর হবে না যে এসব উদ্ভট চিন্তা ভাবনা বা কল্পনা তার মাথায় আসবে, বুঝেছেন? অনুর মেজাজ খুব খারাপ। অনলকে ভর্তা বানাতে পারলে ওর শান্তি হতো। সবসময় প্যারা তো দেয়ই, এখন আবার কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। নাম অনিতা হোক বা গণিতা, তাতে ওর কি? শালা বদ। রাগে হিসেস করতে করতে নিজের ঘরে আসে অনু। বারান্দা থেকে ফিসফিসানের শব্দ আসছে। অনু বারান্দায় গিয়ে দেখতে পায় তিনুকে। হুট করে অনু আসায় অপ্রস্তুত হয়ে পড়ে তিনু। তুই এখানে কি করছিস? অনুর ঘরের বারান্দা থেকে অনেকের ঘরের বারান্দা স্পষ্ট দেখা যায়, তাই তিনু অনুর ঘরে এসেছিল। দুজন দুজনকে দেখে ফোনে কথা বলছিল। আগে অবশ্য অনু এবং তিনু এই রুমেই থাকতো, কিন্তু পশু পাখিতে ভয় পায় তিনু। সারাক্ষণই পাখি ঘরে উড়াউড়ি করে, ভয় পায় তিনু যদি কামড়ে দেয় বা খামচে দেয়। তিনুকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে অনু বলে, এখন আবার চুপ করেছিস কেন? আসলে আপু, তোমার পাখিকে দেখতে আসছিলাম। লোহার খাঁচায় রাখা তো, তাই ভয় পাইনি। ঠিক আছে, এখন নিজের ঘরে যা, তিতুসকে খাঁচা থেকে বের করব। আচ্ছা। কোনো রকম পালিয়ে বাঁচে তিনু। একবার যদি ধরা খেয়ে যেত তাহলে বাসায় তৃতীয় যুদ্ধ বেঁধে যেত এতক্ষণে। রাত 10:20। জেসি আর শুভা অনুদের বাসায় এসেছে। প্রতি শুক্রবারে সবাই একসঙ্গে বসে ভূতের মুভি দেখে। ওরা দুজন অনুর স্কুল এবং কলেজ ফ্রেন্ড, তাই তিনজনের পরিবারে তিনজন বেশ সুপরিচিত। জেসি উত্তেজিত হয়ে বলে, ইস দোস্ত, আজকে যে মুভিটা দেখা হবে ওইটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আজকে কোন মুভি দেখা হবে? ইভিল ডেড, অনল ভাইয়া বলেছে। আজকে তোরা মুভি দেখিস, আমি দেখব না। কেন, তোর আবার কি হলো? ওই বজ্জাত অনলকে আমার পছন্দ না, একদম পছন্দ না। তোদের তো একটুও পচায় না, কিন্তু আমি একটু ভয় পেলেই হলো। পারে না শুধু তখন এলাকায় মাইকিং করতে। আরে বাদ দে তো, এইসব ব্যাপার না। তোর কাছে কোনো ব্যাপার না হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। মান সম্মান বলে কথা। প্লিজ প্লিজ এমন করিস না, তুই না দেখলে আমরা কিভাবে দেখবো? শুভার সঙ্গে জেসি অনুকে বোঝাতে লাগলো। অবশেষে দুজনের অফুরন্ত অনুরোধের কারণে অনুকে রাজি হতে হয়। 10:25 অনিক এবং অনল এসে হাজির হয়। এসে বসতে না বসতে অনল অনুকে আদেশ দিয়ে বলেন, অনু, আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আয় তো। শরবত? শীতের সময় কেউ শরবত খায়? আমি খাই, আর তুই বানাবি যা। পারবো না। ফ্লাক্সের চা বানিয়ে রেখেছে মা, চা খান।
আন্টি বানিয়ে রেখেছে বলেই চা খাবো না। তুই আমার জন্য শরবত বানাবি, গুড়ের শরবত, এবং সেটা এখনই। হারিয়াপ। মেজাজ দেখিয়ে অনু রান্নাঘরে চলে আসে। চিবিয়ে চিবিয়ে বলে, তোরে আমি শরবতের মধ্যে ডুবামো, অসভ্য বেটা। রাগে গিজগিজ করতে করতে কিছুক্ষণ রান্নাঘরে পায়চারি করে অনু। হঠাৎ করে বুদ্ধি উদয় হয় মাথায়। এক গ্লাস পানি চুলায় বসিয়ে দেয়। 10টার মতো কাঁচামরিচ 2 টুকরো করে ওই পানিতে ছেড়ে দেয়। পানি ফুটে আসার পর ছাঁকনি দিয়ে ছেঁকে অর্ধেক পানি গ্লাসে নেয়। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসের গরম পানির সঙ্গে মিক্সড করে 1 চামচ ঝোলা গুড় আর 5 চামচ লবণ মিশিয়ে তৈরি করে স্পেশাল শরবত। গ্লাস হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে স্বগতোক্তি করে বলে, এবার তোমার শরবত খাওয়ার শখ মিটিয়ে দেবো চান্দু। শরবত নিয়ে ড্রয়িং রুমে যায় অনু। মুভি অলরেডি শুরু হয়েছে। গ্লাস নিয়ে অনল বলে, এত লেট লতিফ হলে চলে? অনু কিছু বলল না। অপেক্ষায় রইল অনলের শরবত পান করা দেখার। আরাম করে বসে অনল শরবতে চুমুক দেয়। এক ঢোক গিলতেই প্রায় চেঁচাতে গিয়েও নিজ হাত দ্বারা মুখ বন্ধ করে রাখে। রক্তবর্ণ চক্ষুধারা সে তাকিয়ে থাকে অনুর দিকে। ওর মুচকি হাসি যেন অনলের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। মুভি না দেখে কাউকে কিছু না বলেই অনল বাসায় চলে যায়। অনু ভেবেছিল এখন হয়তো বকা দেবে, কিন্তু এমন কিছুই হলো না। উপস্থিত সকলেই অবাক হয় এমন কাণ্ডে। প্রশ্নবোধক দৃষ্টিতে অনুর দিকে তাকাতে অনু বলে, স্পেশাল মরিচ সেদ্ধ শরবত, আজকে আরাম করে ছবি দেখতে পারবো। সকলে অবাক হয়। আবার এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় যে এমন সব কূটনৈতিক কাজ অনুর পক্ষেই সম্ভব। অনেক হতাশ হয়ে বলে, কবে যে তোমাদের ঝগড়াঝাটি মিটবে? চাই গিয়ে ভাইয়ের রাগ কমাই। তোমরা মুভি দেখো আজ। অনেক চলে যাওয়ার পর মন খারাপ করে বসে থাকে তিনু। আজ মুভি দেখে সে একটু মজা পাবে না, তাই নিজের রুমে চলে গেল ঘুমাতে। জেসি বিরক্ত হয়ে বলে, ধুর, মাত্র 3 জনের ভূতের ছবি দেখে কোনো মজা আছে? তিনিও চলে গেল, আমি যাই ঘুমাবো। আমিও যাব। তারপর দুজনে মিলে চলে গেল অনুর রুমে। অনুর সোফার উপর ভাব নিয়ে বসে বলল, যা, আমি একাই দেখবো। সাহস নিয়ে একা মুভি দেখার আশা করলো, সেই আশা বেশি দূর এগোলো না। ভূতের সিন আসার আগে ভয়ঙ্কর শব্দ শুনে অনু কুপোকাত। দ্রুত টিভি বন্ধ করে ঘরে চলে যায়। জেসি আর সুহার মাঝখানে ঘাপটি মেরে শুয়ে পড়ে। ভূতের ছবি একা দেখা অনুর কাম্য নয়। সকালের দিকে এলোপাথারি ধাক্কাধাক্কিতে ঘুম ভাঙে অনুর। চোখ কষলে বিছানায় বসতে দৃষ্টি যায় তিনুর দিকে। বিরক্তিসূচক চয়ের মতো শব্দ করে অনু বলে, এভাবে ডাকলি কেন? আরে আগে ড্রয়িং রুমে আসো তাড়াতাড়ি। তিনু এক প্রকার টেনেই নিয়ে গেল অনুকে। ড্রয়িং রুমে গিয়ে চমকে যায় অনু। অনলের কোলে পিলুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। ছো মেরে অনলের কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকে। আনন্দিত হয়ে অনলকে জিজ্ঞেস করে, কোথায় পেলেন ওকে? আপনি যে বললেন কুকুর নিয়ে গেছে। ও তো পিলো নয়। তাহলে? তোর চোখের মাথা গেছে রে অনু। চোখ কষলে ভালো করে দেখ, এটা খরগোশ না। ওর মতো দেখতে একটা ছোট বিড়াল ছানা। অনু এবার ভালো করে তাকিয়ে দেখলো, আসলেই খরগোশের মতোই ধবধবে সাদা বিড়াল ছানাটি। একদম ছোট বাচ্চা, কি কিউট। অনুকে চুপ থাকতে দেখে অনল বলল, পিলুর মতো দেখতেই দোকান থেকে একটা বিড়াল কিনে আনলাম। যেভাবে কান্নাকাটি শুরু করেছিলি। তাতে আপনার কি? তাসকিনকে বললেন, তাসকিন কিনে দিত। কই তাসিন আর কই আমি? আমার লগে কি তাসিনের যায়? তাসিন আমার বয়ফ্রেন্ড, কিন্তু আপনি কে? আমার পড়শি শুধু। হুম, শুধু পড়শি না, আন্টির বেস্ট ফ্রেন্ডের ছেলেও আমি, ভুলে যাস না। যেই সেই লোক না আমি। আমি হলাম অনল। আপনি একটা কচুর নল। রেসপেক্ট দিয়ে কথা বল অনু। তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? জানি, মহারানী ভিক্টোরিয়ার জামাইয়ের বাড়ির দারোয়ানের বাড়ির কাজের লোকের সাথে। তুই আমায় অপমান করলি অনু, অপমান। যার মান নাই তার আবার কিসের অপমান? একেই উপকারের ঘাড়ে লাথি, তুই হলি তার বড় প্রমাণ। বাজে কথা। আচ্ছা বলেন তো আসল কাহিনী কি? কালকে মরিচ শরবত খাওয়ানোর পরেও আজ বিড়াল গিফট করলেন। আমি তো ভেবেছিলাম নির্ঘাত কোনো শাস্তির অপেক্ষা করছে আমার জন্য। চোরের মন পুলিশ পুলিশ, তবে তোর ধারণা ভুল নয়। শাস্তি তো তুই পাবি। কাল থেকে তোর ভার্সিটিতে ক্লাস না, আই শুধু কলেজে। র্যাক কাকে বলে টের পাবি। কি করবেন আপনি? সেটা কলেজে আসলেই বুঝবি, এখন তো বলবো না। হাতে বেশি সময় নেই তোর সাথে প্যাচাল পাড়ার। আমি এখন চাই। অনল চলে গেল। ল্যাম্পপোস্টের মতো নির্জীব হয়ে দাঁড়িয়েছে অনু। আল্লাহ ভালো জানে কাল যে কি পরিমাণ নাস্তানাবুদ করে ছাড়বে বেটা হতচ্ছাড়া। চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বাড়ি থেকে বের হয় অনল। বেশ হ্যান্ডসাম এক ছেলেকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায়। ছেলেটির দৃষ্টি লক্ষ্য করে তাকিয়ে দেখে
অনুর ব্যালকনির দিকে তাকিয়ে আছে সে। অনল ছেলেটির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে। ওই দিকে কি দেখো? ছেলেটি প্রথমে হকচকে গেলেও পরে নিজেকে সামলে নেয়, হাসি হাসি মুখ করে বলে, কিছু না, পাখি দেখছিলাম। কিছু না, আবার পাখি দেখছিলে? নাম কি তোমার? জি, তাসিন। তাসিন? ও, মনে পড়েছে, তুমি অনুর বয়ফ্রেন্ড? ছেলেটি এবার ইতস্তত করতে থাকে। একটু ভয়ও লাগছে, কে না কে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয়েছে অনল। কিছু না বলে চলেও যেতে পারছে না তাসিন। অন্যদিকে অনল মনে মনে বলছে, শালা পড়ছিস আজকে মাইনকার চিপায়, তোর প্রেম করার শখ আমি মিটাচ্ছি। ক্যারেক্টারলেস ছেলে কখনো অনুর বয়ফ্রেন্ড হতে পারে না, পারে না, পারে না। ভাই, আপনি অনুর কে হন? আমাকেই পাল্টা প্রশ্ন করা হচ্ছে এখন। আমি যেই হই না কেন, আমার অধিকার তোমার চেয়ে অনেক বেশি। আমি খুব ভালো করেই জানি তুমি অনুর বয়ফ্রেন্ড। তোমার সব খোঁজ খবরও আমি নিয়েছি, শুধু সামনাসামনি দেখলামই আজ। অনু ছাড়াও যে তোমার আরও কতগুলো জিএফ আছে সেই খবর কিন্তু আমার আছে। অনুকে গাপ্পি মাছ ভেবে জালে আটকে ফেলবা, আর আমি তা হতে দেব এটা ভুলেও ভেবো না। সো সময় থাকতে আউট হও। আপনার পরিচয়টাই এখনো জানলাম না, আর আপনি হুমকি ধামকি দিচ্ছেন? আমার পরিচয় জানার দরকার নেই। অনুর সাথে ব্রেকআপ করার সময় জাস্ট জিজ্ঞেস করবা অনলকে, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। শেষের কথাটা এক্সট্রা ভাব নিয়ে বলল অনিল। তাসিন এবার হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ওহো, আপনি তাহলে অনল ভাই? অনু আমাকে আপনার কথা বলেছিল। এই কথা শুনে অনলের অবস্থা এখন আকাশে উড়ার মতো। একটু ভাবসাব নিয়ে দাঁড়িয়ে বলে, কি বলেছিল? অসভ্য, বেয়াদব, ইতর, কুত্তা, হতছাড়া অনল নামে একটা ছেলে আছে, সম্পর্কে ভাই ডাকি, আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, এরকম কথাই বলেছিল। আসলে আপনার কথা যতবার বলেছে ততবার গালিগুলো ব্যবহার করেছে, তাই আমারও মুখস্থ হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। সব ভাবসাব ধুলার সঙ্গে একদম ধুলিসাৎ হয়ে গেছে। শেষমেশ অনু এইগুলো বলেছে, তাও কিনা ওর সো কল্ড ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের কাছে। না, এই অপমান কিছুতেই সহ্য করা যায় না, একদমই না। ওই অনুকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। তার আগে এই ব্যাটাকে এখান থেকে দূর করতে হবে। অনল পকেট থেকে ফোন বের করে এনামুলকে কল করে বলে, দোস্ত, রাজীব আর চেলাপেলা পোলাপাইন যতগুলো আছে সবগুলোরে নিয়ে বাড়ির সামনে আইতো, অনুর বয়ফ্রেন্ডরে পাইছি। ওপাশ থেকে কি বললো তা শুনতে না পেলেও তাসিনের হার্টবিট কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে কোনো রকমে বলে, ভাই, বেয়াদবি মাফ করবেন, আমি চলে যাচ্ছি। এই বলে তাসিন দ্রুত হাঁটা ধরে। অনল বাঁকা হাসে এই কাণ্ডে। অনুর ঘরের ব্যালকনির দিকে তাকিয়ে দেখে তিতুসকে খাঁচায় রেখেছে। দেখে মনে হচ্ছে অনলের দিকে পাখিটি তাকিয়ে আছে। পাখির উদ্দেশ্যে অনল বলে, ওই পাখির তোর নাম যেন কি? টুসটুস না? যাই হোক, টিসটিস বা টুসটুস একটা তো হবেই। শোন টুসটুস, তোর অনুর কপালে দুঃখ আছে, কাল শুধু ভার্সিটিতে আসতে দে। অতি শঙ্কা আতঙ্ক নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে অনু। গেটে দাঁড়ালেই কলেজ ক্যাম্পাস এবং মাঠটা সূক্ষ্মভাবে দৃষ্টিবন্দী হয়। তীক্ষ্ণ চোখে অনু মাঠে খুঁজে বেড়াচ্ছে অনলকে। হতছাড়া তো বলেছিল ভার্সিটিতে আসলে করার এক দিবে। অনু নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এইসব র্যাটটে আমি ভয় পাই না, তবুও কেমন জানি লাগে। আচ্ছা, এত ভয় কেন পাচ্ছি আমি ওই ইডিয়েটটাকে? একদম ভয় পাবো না আমি। এমনিতে তার উপর আমার মেজাজ খারাপ। আমার বয়ফ্রেন্ডকে হুমকি দেওয়া, শালা শুধু একবার যদি কাল রাতে তোকে বাসায় পেতাম তবে দেখতি। আমার ভয়ে লুকিয়ে কেন ছিলি? বল বল। আদতে অনল লুকিয়ে ছিল না, বরং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল। তাসিনের কাছে হুমকির বিবৃতি শুনে তৎক্ষণাৎ ওর বাসায় গিয়েছিল অনু। সকালে পায়নি, বিকেলে পায়নি, এমনকি রাতেও নয়। ওই সময় অনলের ওপর রাগ ছাড়তে না পেরে মনকে এই বলে সান্ত্বনা দিয়েছে যে অনুর ভয়েই অনল পালিয়েছে। আরে ভাই, মেজাজ ঠান্ডা তো করতে হবে। মেজাজ ঠান্ডা করার জন্য উলট পালট বলে মনকে বোঝানো সঠিক কাজ, একদম সঠিক। কলেজের গেটের সামনে পায়চারি করতে করতে জেসি এবং শুভার জন্য অপেক্ষা করছে অনু। চাইলে আগেই সে ক্লাসে যেতে পারে, কিন্তু সে খুব ভালো করেই জানে অনলের চোখ ফাঁকি দিয়ে ক্লাসে যাওয়া অত সহজ অনুর জন্য হবে না, বরং অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই সে ক্লাসে যেতে পারবে। সাহস অনুর অনেক আছে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। শুধু জেসি আর শুভা আসলে মনের সাহস একটু জোর পায়, এই আর কি। অনু কি ভয় পায় নাকি? নেহি নেহি, কাভি নেহি। নিজের মনে সংলাপ বনে যাচ্ছে অনু, অথচ এখনো গাধি দুইটা আসছে না। বিরক্ত হয়ে কলই করে, তখন দেখতে পায় ওদের রিক্সা সামনে এসে থেমেছে।
জেসি কল রিসিভ করে ফেলেছিল। রিক্সা নজর আসার পর কল কেটে দিয়ে অনু বলে, আমায় দেখেও কল রিসিভ করলি কেন? টাকা কি তোর জামাই রিচার্জ করে দেয়? ভাড়া মিটিয়ে দুজনে এগিয়ে আসে। জেসি ওকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, ম্যামের মেজাজ আজ চটে আছে কেন? ছাড় আমারে, আদি খেতে দেখাবি না একদম। কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আমার কি দোষ? শুভরাই তো রেডি হয় না, ওর বাসায় গিয়ে 1 ঘন্টা ধরে বসে থাকা লাগে। একদম মিথ্যা বলবি না জেসি, তুই নিজেই লেট করে আসছিস। আমার রেডি হইতে 10 মিনিটও লাগে নাই। হইছে, থাম দুইটায়। তোরা দুইটাই যে কি পরিমাণ ঢিলা কোম্পানি সেটা আমি ভালো করেই জানি। ভালো সাজা লাগবে না কারো। এখন আর ঝগড়া না করে ভেতরে চল। এমনি জান প্রাণ যায় যায়। ধমকে দুজনেই মেকি অভিমান করে চুপসে যায়। শেষের কথাটা শুনে শুভা জিজ্ঞেস করে, জান যাবে কেন? এত কিছু জানা লাগবে না, চল। 3 বান্ধবী মিলে ভেতরে যায়। আল্লাহ আল্লাহ জপছে অনু। ক্যাম্পাসের কোথাও অনলকে চোখে পড়লো না। যাক বাবা, বাঁচা গেল। কলেজ ভবনে যাওয়ার পর সিঁড়িতে পা রাখতে পেছনে ডাক আসে। এই নিউ কামার, এদিকে এসো। 3 জনেই পিছু ফিরে তাকায়। বিড়বিড় করে শুভা বলে, বেদ্যপ তুই চামার। ওরা এগিয়ে যেতে সামনে ছেলেগুলো জিজ্ঞেস করে, ফার্স্ট ইয়ার না? অনু, জেসি, শুভা মাথা ঝাঁকায় বলল, গুড। ক্লাসে যাওয়ার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? বলছি, তার আগে তোমাদের নামগুলো বলো তো। ওর নাম শুভা, ওর নাম অনু, আর আমার নাম জেসি। তুমি আর শোভা এক সাইডে এসে দাঁড়াও। 3 জনই অবাক হয়ে 3 জনের দিকে তাকায়। বুঝতে পারছে না এরা ঠিক কি করতে যাচ্ছে। ছেলেটি পুনরায় বলল, দাঁড়িয়ে আছো কেন? যা বললাম চুপচাপ তাই করো। জেসি এবং শুভা এক সাইডে এসে দাঁড়ালো। ছেলেটি এবার আরাম করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, অনু, এবার একটা গান শোনাও তুমি। বাজ পড়ার মতো শব্দ হলো মনে হয় অনুর কানে। এখন এ বাংলা সিনেমার মতো চারদিকে বজ্রপাত হবে, ধিমতানা শব্দ হবে। না, এ হতে পারে না। এত নিষ্ঠুরতম কাজ কেউ করতে পারে না। কিন্তু হায়, এরকম কিছুই হলো না। ধুর, ফিলিংসের দফা রফা। অনুর চোখে মুখে বিস্ময় দেখে উপস্থিত ছেলেগুলো মুচকি মুচকি হাসছে। ভাবনার গহীন অতল থেকে বেরিয়ে এসে অনু প্রশ্ন করে, গান গাইবো কেন? তাছাড়া আমি গান গাইতে পারি না। গাইতে না পারলেও কিছু করার নেই, গাইতেই হবে। এত নতুন স্টুডেন্টসদের মধ্যে আমাকেই কেন র্যাক দেওয়া হলো? কারণ তোমাকে আমাদের পছন্দ হয়েছে। লক্ষ্মী একটা মেয়ে তুমি। এখন সময় নষ্ট না করে গান শুরু করো। একটু পরেই তোমাদের ক্লাস শুরু হবে। প্রথম দিন দেরি করা ঠিক হবে না, তাহলে স্যার নিকনেম দিয়ে দিবে লেট লতিফ। ক্লাস টিচার কিন্তু ভারী সাংঘাতিক। হাত ঘড়িতে সময় দেখে কথাগুলো গড়গড় করে বলল পাশের ছেলেটি। কিন্তু অনু তো দমে যাওয়ার পাত্রী নয়। অনল র্যাক দিলে ভিন্ন বিষয় ছিল। ওই ছেলে ঘাটতেরা, কথা না শুনে উপায় থাকতো না। কিন্তু এদেরকে ভয় দেখানো যাবে। অনলের কথা বলে ভয় পাবে নিশ্চয়ই। কারণ এই ভার্সিটিতে নাকি অনলের অনেক নাম ডাক আছে। সে শুনেছে। গলাটা পরিষ্কার করে ভাব নিয়ে অনু বলল, আপনারা কোন ইয়ারে পড়েন? অনার্স ফাইনাল ইয়ার। অনলকে চেনেন নিশ্চয়ই। চিনি, সিনিয়র ভাইয়া। গুড। জানেন সে আমার কি হয়? কে হয়? আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। এবার ভাবটা বেড়ে গেল অনুর। অনল ভাইয়া তোমার নানুর মেয়ের বেস্ট ফ্রেন্ডের ছোট ছেলের বড় ভাই হোক, তাতে কিচ্ছু যায় আসে না। যা বললাম তাই করো। কচুটায় পেঁচাইয়া কি সম্পর্কের কথা বললো রে বাল? তবে এটা বোঝা যাচ্ছে অনলকে ওরা ভয় পায় না। কচুর নামটা কলেজে তার। ধুর, ছেলেগুলো এবার তাড়া দিয়ে বলল, অনেক সময় নষ্ট করেছ, জার্গের শাস্তি বাড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের সিলেক্ট করা গান গাইতে হবে। তুমি মমতাজের বন্ধু যখন বউ লইয়া গানটি গাইবে এখনই, আর একটা কথাও বাড়াবে না। তৃষ্ণায় অনুর গলা শুকিয়ে যাচ্ছে। এই বানরের দলগুলো দেখে অনলের চেয়েও ডেঞ্জারাস। জেসি আর শুভা অসহায়ের মতো তাকিয়ে আছে। অনু কাঁদো কাঁদো হয়ে বলে, আমি গান গাইতে পারি না। এইসব কথা শুনবো না খুকি, যেভাবে পারো সেভাবেই গাও। গাইতেই হবে। হ্যাঁ খুকি। অনুর ইচ্ছে করছে এখন হাত পা ছড়িয়ে বসে কাঁদতে, যেমনটা ছোটবেলায় করতো। কিন্তু এখন সে বড় হয়ে গেছে। ছোটবেলায় কেউ না হাসলো, এখন সবাই হাসবে, প্রাণ খুলে হাসবে। বিনা টিকিটে ফ্রিতে বিনোদন কেই বা না নিতে চায়, যেমনটা এখন চাচ্ছে বান্দরের দলগুলা। অনু মনে মনে ভাবছে অনেকগুলা বানর পালবে সে, আর এই ছেলেগুলোর নামে বানরের নাম রাখবে।
বদ, অসভ্য, নাইজেরিয়া। আশেপাশে তাকিয়ে অনু প্রস্তুতি নিচ্ছে। ছেলেগুলো তারা দিয়েই চলেছে। গান না গাইলে যে রক্ষে নেই তা হাড়ে হাড়ে বুঝতে পারছে। অবশেষে মানে জুতের ফালুদা করে অনু গান গাইতে শুরু করে। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়। অনুর চোখ কাঁদো কাঁদো। দুঃখের কথা আর কি বলবো। এই সিচুয়েশনে অনুর গান শুনে জেসি আর শুভারও হাসি পাচ্ছে, কিন্তু বান্ধবীর বিপদে হাসাটা অনুচিত, তাই আপ্রাণ চেষ্টা করে চলেছে হাসি আটকানোর জন্য। ছেলেগুলো মিটিমিটি হাসছিল। বলল, সুর হয়নি খুকি, আরেকবার গাও, এবার হবে। দ্বিতীয়বার গাওয়ার সময় জেসি আর শুভা নিজেদের হাসি আটকে রাখতে পারলো না। দুজনে অট্ট হাসি হেসে ফেললো। এবার ছেলেগুলো শব্দ করে হাসা শুরু করে, আর অনুর ইচ্ছে করছে সবগুলারে মেরে মাটি চাপা দিয়ে রাখতে। বান্ধবী দুইটা মীর জাফরের বংশধর বোঝা যাচ্ছে। ছেলেগুলো হাসি থামিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বলে, এই তোমরা হাসলে কেন? এখন ওর সঙ্গে তোমরাও গান গাইবে। শুরু করো। অনু, খুকি, আরেকবার গাও তো। রাগে গিজগিজ করছে অনু, কিন্তু জেসি আর শুভাকেও গাইতে বলেছে বলে খুশি হয়েছে। মীর জাফরের বংশধর এবার বুঝ মজা। তিনজনের ব্যাসুরা কণ্ঠে গান শুনে ছেলেগুলো হেসে লুটুপুটি খাচ্ছে। অনু পারলে চোখের দৃষ্টিতে ওদের ভস্ম করে দেয়। ক্লাস শুরুর ঘন্টা পড়ার পর ওরা বলল, অনেক সুন্দর গেয়েছো তোমরা। মাঝে মাঝে আমাদের একটু গান শুনিও, কেমন খুকিরা? এখন ক্লাসে যাও। গুড লাক। গান শুনে মরলি না কেন বান্দরের দলগুলো? গানের সঙ্গে বিষ মেশানোর সুযোগ থাকলে সেই বিষ তোদের গিলাতাম। অসভ্য। বেজ্জতি করে এখন আবার বলে গুড লাক। ইস, প্রথম দিনই বেজ্জতি। কড়া দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল অনু। তারপর তিনতলায় চলে গেল। হুট করে সিঁড়ির পাশের ক্লাস থেকে অনল বেরিয়ে আসে। অনুর পথ রোধ করে কানে কানে বলে, র্যাক কেমন লাগলো অনু? ওদেরকে আজই একটা ট্রিট দেবো, বুঝলি? একদম আমার শেখানো বলি তোর উপর ঝেড়েছে। আহা, আমি কত ভালো প্রশিক্ষণ দেই। তার মানে আপনি ওদেরকে এসব শিখিয়ে দিলেন? অনল ঠোঁট বাঁকিয়ে হাসতে হাসতে উপন্যাস মাথা ঝাঁকায়। রাগে অনু দৌড়ানি দেয়। অনলও দৌড় শুরু করে। তখন হাতে থাকা কলমটা ছুঁড়ে মারে অনলের দিকে, কিন্তু বিধি বাম। ভাগ্য খারাপ থাকায় অনলের গায়ে কলমটি লাগেনি, লেগেছে স্যারের গায়ে। স্যার কিছু বুঝে ওঠার আগেই অনু, জেসি আর শুভা দৌড়ে ক্লাসে যায়। আল্লাহ ভালো জানে মুখ দেখছে নাকি। স্যার ক্লাসে আসার আগে মাঝখানে সারিতে ঘাপটি মেরে বসেছিল তিনজনে। প্রিন্সিপাল সহ সব টিচার এসে নিজেদের পরিচয় দিয়ে গেছে। তারা চলে যাওয়ার পর ক্লাস টিচার পরিচয় পর্ব শুরু করেন। অনু, জেসি আর শুভা ভয়ে তটস্থ হয়ে রয়েছে। ওদের পরিচয় পর্ব শেষ হওয়ার পর হাত ছেড়ে বাঁচে, কারণ স্যার ওদের দেখেনি। দেখলে নির্ঘাত এখানেও একটা বেইজ্জতির শিকার হতে হতো। ভার্সিটির প্রথম দিনটাই বাজেভাবে শুরু হলো। ধ্যাৎ, সব হয়েছে ওই বজ্জাত অনলের জন্য। শুভা তখন ফিসফিস করে বলে, অনল ভাইয়া এটা কিসের প্রতিশোধ নিল রে? মরিচ সিদ্ধ শরবত খাওয়ানোর জন্য। কপাল, সবই কপাল। এসব আজগুবির রেসিপি কেন যে তোর মাথায় আসলো? এই আজগুবির রেসিপির জন্য মান সম্মান সব শেষ হলো। চুপ কর মীর জাফরের বংশধর। আমার চেয়ে বেশি বেইজ্জতি তো আর তোদের হয়নি। আর তোরা কেমনে পারলি ওই সময় হাসতে? কি করব, হাসি পাচ্ছিল তো। সময় আসুক আমার, তখন বুঝাবো হাসি কাকে বলে, কত প্রকার এবং কি কি। 3টা ক্লাস করার পর ছুটি হয়ে যায়। তাসিন অনুকে নিতে এসেছে। জেসি এবং শুভাকে বিদায় দিয়ে অনু তাসিনের বাইকে করে বাড়ি আসে। অনু বাড়ির ভেতর চলে যাওয়ার পর অনলের মুখোমুখি হয় তাসিন। অনল ভ্রু নাচিয়ে বলে, কি খবর ছোট ভাই? তোমারে না বলছিলাম অনুর সাথে ব্রেকআপ করতে? আপনার কোথায় ব্রেকআপ কেন করব ভাই? তাছাড়া আমি তো এটাই বুঝি না, আপনার সমস্যাটা কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, মাঝখানে আপনি কেন আসছেন? দেখলি সাহস কত এই ছেলের। এই এতক্ষণ ভালো করে কথা বললাম, ভালো লাগেনি? কিসের ভালোবাসা? অনু তো একটা বোকা গাধি। ভালো লাগা ভালোবাসার তফাতই বোঝে না। আমি ড্যাম শিওর ভালোবাসা কি সেটা বুঝলে তোমার মতো ক্যারেক্টারলেস একটা ছেলের সঙ্গে কখনোই রিলেশন করতো না। আদারওয়াইজ ও তো জানেও না তোমার আরও কতগুলো মেয়ের সঙ্গে রিলেশন আছে। তুমি তো একা ওরে ভালোবাসো না। সময় থাকতে এখনও ভালো করে বলতেছি, অনুর পথ থেকে সরে দাঁড়াও। দেখেন ভাই, আমি আপনার সাথে ঝামেলা করতে আসি নাই। আমি আরও মেয়ের সাথে রিলেশন করি বা যাই করি, আপনার তাতে কি? অনুর তো সমস্যা নাই, তাই না? হুদাই আপনি ঝামেলা পাকায়েন না তো। বুঝছি, সোজা কথা শোনার মতো ছেলে তুমি না। ঘাট তেরা আছো, তবে আমার চেয়ে বেশি না। লাস্ট ওয়ার্নিং দিতেছি, অনুর পথ থেকে না সরলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি যা পারেন কইরেন, আমি অনুকে ছাড়বো না।
আর অনুও আমাকে ছাড়বে না। ওভার কনফিডেন্স হয়ে গেল না? তুমি অনুরে না ছাড়লেও অনু তোমায় ছাড়বে। পারলে চেষ্টা করে দেখতে পারেন। অনেক কষ্টে অনুর মন গুলিয়েছি। আমার প্রতি ওর অগাধ বিশ্বাস আর ভালোবাসা আছে। তাছাড়া আপনাকে এমনিতেও অনু পছন্দ করে না, সহ্যও করতে পারে না। আপনার কথায় অনু আমায় ছাড়বে না। ছাড়বে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাসিন আর কিছু বলল না, বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। অনিক তখন বলে, বাদ দাও না ভাই, কি দরকার অযথা ওদের মাঝে ঝামেলা করার। দরকার আছে অনেক। ছেলেটা ভালো হলে আমি এমন করতাম না, কিন্তু ছেলেটা প্লে বয়, ক্যারেক্টারলেস, আরও অনেকগুলো মেয়ের সাথেও রিলেশন আছে। ভাইয়া একটা কথা বলি, তুমি কি ওনকে ভালোবাসো? অনেকের কথা শুনে অনল ফিক করে হেসে ফেলে। মাছি তাড়ানোর ভঙ্গিতে বলল, হুস, পাগল হলি নাকি তুই? আমি কেন অনুকে ভালোবাসতে যাব? তাহলে সারাক্ষণ তুমি ওর পিছনে লেগে থাকো কেন? তুমি কি ওর রিলেশন ভাঙতে চাচ্ছ? পেছনে লাগি বলতে ওকে জ্বালাতে আমার ভালো লাগে, ও রাগলে আরও বেশি ভালো লাগে। বাকি রইল রিলেশনের কথা। ওই মাথা মোটা মেয়ে ভালো খারাপ এখনো কিছুই বোঝে না। বড় হয়েছে শুধু হাতে পায়ে, হ্যান্ডসাম হলে আর কয়েকদিন পিছু পিছু ঘুরলেই ওর মন গলে যায়। ছেলে ভালো নাকি খারাপ সেটা তো মানুষ আগে খোঁজ খবর করে। ওর ওই বয়ফ্রেন্ড ভালো না, বললাম না, 1 নাম্বারের ক্যারেক্টারলেস। এই জন্যই আমি চাচ্ছি না তাসিনের সাথে ওর রিলেশন থাকুক। বুঝলাম। এখন কথা হচ্ছে, ছেলে ক্যারেক্টারলেস হোক অথবা ভালো, তাতে তোমার কি? মানে আমাদের কি? জীবন ওর, সিদ্ধান্ত ওর, যার সাথে ইচ্ছে রিলেশন করুক। এটা সিদ্ধান্ত নয়, অনেক আবেগ। অন্য আবেগের বশে কোনো ভুল কাজ করুক কিংবা কারো দ্বারা ওর ক্ষতি হোক, এটা আমি চাই না। এখন যাই, এনামুল দেখা করতে বলেছে। আচ্ছা যাও। অনেক বাড়ির ভেতর যাওয়ার পর অনল আসে অনুদের বাসায়। তিনি দরজা খুলে দেয়। অনল জিজ্ঞেস করে, অনু কি করে? আপু ঘুমাচ্ছে, এসেই শুয়ে পড়েছে। অলসের অলস, বিড়ালটা কোথায়? আপুর ঘরেই। চলো তো যাই। তিনুকে নিয়ে অনল অনুর ঘরে আসে। ঘরে ফ্লোরে বসে আছে বিড়াল ছানাটি। বিড়ালটি হাতে নিয়ে অনল তিনুকে বলল, ওই কুম্ভকর্ণটাকে ডেকে তোলো। হুহু, আপু বকবে, আপনি ডাকেন। আমার টাকা লাগবে না। তিনি ওই অসভ্য লোকটাকে বল চলে যেতে। তুই ঘুমাসনি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরিস? একদম বাজে কথা বলবেন না, বিরক্ত লাগতেছে আপনাকে, আপনি চলে যান। এত রেগে আছিস কেন? র্যাগ দেওয়ার জন্য? কথাই বলবেন না আপনি, যান বলছি। উফ, কি রাগ বাবা, আমার কি দোষ? আমি তো আর তোকে শাস্তি দেইনি। আপনি দেননি, কিন্তু আপনার কথা মতোই তো ওরা কাজ করেছে, তাই না? তা করেছে। আচ্ছা, কাল যে তোর টুসটুস পাখিকে সব বললাম, তোকে সাবধান করেনি? ওর নাম টুসটুস না, তিতুস। ওই একই হলো, তোর মতোই অদ্ভুত নাম তোর পশু পাখির, মনে থাকে না? আপনাকে মনে রাখতে বলেছে কে? এক্ষুনি আপনি আমার ঘর থেকে বের হয়ে যাবেন। বের হব না। কি করবি? অনু বিছানা ছেড়ে তেড়ে আসে অনলের দিকে। অবস্থা বেগতিক দেখে অনল দৌড় দেয়, নয়তো হাতের সবগুলো নখ হাতে দাবিয়ে দেবে। পেছনে দৌড়াতে গিয়ে অনু ধাক্কা খেলো বাবার সঙ্গে। অস্ফুট স্বরে তিনু বলল, সর্বনাশ। খালেদ রহমান ভীষণ রাগী মানুষ, নিশ্চুপ এবং গম্ভীর স্বভাবের। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে অনু। তিনি তিরিক্ষ মেজাজে বলেন, সবসময় তো দৌড়াদৌড়ি কিসের? শান্তভাবে হাঁটা যায় না? সরি আব্বু। তিনি গললেন না, চেঁচিয়ে আমেনা বেগমকে ডাকেন। হন্ততন্ত হয়ে আমেনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। খালেদ রহমান বলেন, মেয়েদের শিক্ষা থেকে কিছু দাওনি না? মেয়েরা মায়ের থেকে শিখবে না তো কার থেকে শিখবে? কি হয়েছে সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এমন দূরত্বপূর্ণ স্বভাব বাদ দিতে বলো, নম্রতা ভদ্রতা কিছু শেখাও। কি হয়েছে? কি হয়েছে সেই তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। এমন দূরত্বপূর্ণ স্বভাব বাদ দিতে বলো, নম্রতা ভদ্রতা কিছু শিখাও। তিনি অনলের দিকে একবার বিভাব সুদৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন বাইরে। এতক্ষণ একপাশে অনলও চুপ করে দাঁড়িয়েছিল। তিনি চলে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞেস করেন, কি করেছিলি তোরা দুটোয়? আমার কোনো দোষ নেই আন্টি, তোমার মেয়েই তো আমায় দৌড়ানি দিয়েছে। এসব সত্যি অনু? হ্যাঁ সত্যি। কেন দৌড়ানি দিয়েছি সেই কারণটাও তার থেকে শুনে নিও। এরপর গটগট করে সে চলে যায় নিজের রুমে। দুজনের ঝগড়াঝাটি সম্পর্কে তিনি বেশ ভালো করেই অবগত, তাই আর খাটালেন না এই বিষয়ে। অনু ভীষণ রেগে আছে বলে আর রাগালো না অনল। এই রাগ যে আবার কোনভাবে প্রয়োগ করবে কে জানে। 5 বার ফোন দিয়েছিল তাসিন, ফোন সাইলেন্ট থাকায় শুনতে পায়নি অনু।
বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নিতে দৃষ্টিতে পড়ে, কল ব্যাক করে সে, কিন্তু তাসিন কেটে দিয়ে ব্যাক করে। মনক্ষুণ্ণ হয়ে অনলের করা থ্রেডের কথা অনুকে জানায়। অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে অনুর দু চোখে। তৎক্ষণাৎ ফোন রেখে অনু অনলকে খুঁজতে যায়। আজকে তো ওর খবর আছেই। চায়ের দোকানে বসে পা দুলিয়ে দুলিয়ে চা পান করছিল অনল এবং ওর বন্ধুরা। দূর থেকে অনুকে আসতে দেখে রাজীব বলল, দোস্ত, অনু আসতেছে, দেখে তো মনে হচ্ছে রেগে ফায়ার হয়ে আছে। রাজীবের কথায় ঘাড় বাঁকা করে পেছনে তাকায় অনল। ততক্ষণে অনু অনেকটা কাছে চলে এসেছে। পায়ের গতি বাড়িয়ে অনলের সামনে এসে দাঁড়ায়। অনল এবার ঘুরে অনুর মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দেয়। কোমরে হাত রেখে বড় বড় করে শ্বাস নিচ্ছে অনু। কাপের চাটুকু শেষ করে অনল অনুর উদ্দেশ্যে বলে, সাপের মতো হিস হিস করছিস কেন অনু? তুই কি সাপের দেবী? এমনিতেই অনলের ওপর তার রাগের সীমা নেই, তার উপর এখন উল্টাপাল্টা কথা বলছে। রাগের মাত্রা দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়। অনু কটমট করে তাকিয়ে থাকে অনলের দিকে। নাক ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আপনি তাসিনকে কি বলেছেন? তাসিনকে? ও মনে পড়েছে, সো কল বয়ফ্রেন্ডের কথা বলছিস? কি বলবো ওই বলদটাকে? কিছুই বলিনি। অনু নিচের ঠোঁট কামড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চায়ের দোকানদার আর অনলের বন্ধুরা অনুর দিকে তাকিয়ে আছে। এখানে বেশি কিছু বলা মানে সিন ক্রিয়েট করা। এলাকার সবাই জানে অনু শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে। এই খেতাবগুলো বজ্জাত অনলের জন্য নষ্ট করতে চাচ্ছে না। যা বলার আন্টিকেই বলতে হবে। মনে মনে হিসাব কষিয়ে অনু চলে যাওয়ার জন্য উদ্যত হয়। কয়েক কদম এগোনোর পর অনল অনুর নাম ধরে ডাকে। ডাক শুনে পিছু ফিরে অনু অনলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তারপর হন হন করে আবারও হাঁটা শুরু করে। অনল দৌড়ে যায় অনুর কাছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, এতদিন ভাবতাম ওই বলদটাকে বলদ বললেও সত্যিকার অর্থে বলদ নয়, কিন্তু আজকে প্রমাণ হলো ওই শালাই শুধু বলদই নয়, একটা রাম ছাগলও। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির কি দেখলি তুই? তোর ওই সো কল্ড বলদ বিএফকে যদি আর দেখেছি এই এলাকায়, তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেব। তারপর একটা ভাঙা থালা হাতে দিয়ে 4 রাস্তার মোড়ে বসিয়ে দেব ভিক্ষা করতে। পাশে তুইও থাকিস, দুজন মিলে ভিক্ষা করবি। আপনি একটা নিকৃষ্ট, অসহ্য, বিরক্তিকর লোক। অনল মুচকি হেসে অনুর থেকে পিছিয়ে যায়। নিজের চুলের মাঝে হাত বুলাতে বুলাতে অনুর দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। চোখ দুটো ছোট ছোট করে বলে, জানি। 2 হাতে ধাক্কা দিয়ে অনলকে সরিয়ে দিয়ে অনু বলে, আপনাকে আর কিছু বলবো না আমি তো এটাই বুঝি না, আমাকে নিয়ে এত কিসের সমস্যা আপনার? থাকবো না আর এই এলাকায়, মাকে বলে চলে যাব। তাই নাকি? চলে যাবি? আমিও দেখব তুই আন্টিকে কি করে রাজি করাস। রাগে চোখ মুখ গাল লাল হয়ে আছে অনুর। পারছে না শুধু অনলকে পানি ঝাড়াই গিলে খেতে। অনল বেশ উপভোগ করছে অনুর এই রিয়েকশন। অনলকে মুচকি মুচকি হাসতে দেখে আরো বেশি রাগ হয় অনুর। জিদ্দে বলে, অসভ্যের মতো হাসবেন না। কেন রে অনু, তুই পেঁচিমুখী বলে কি আমিও পেঁচা? আমি তো হাসতে পারি। অনু আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করে। অনল শব্দ করে হাসতে হাসতে বলে, রাগলে তোকে লাল টমেটোর মতো লাগে অনু। অনু দাঁড়িয়ে যায়। অনলের দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি আমায় ভালোবাসেন অনল ভাই? অনলের হাসি থেমে যায়। চুপ করে তাকিয়ে থাকে অনুর দিকে। উত্তরের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অনু। শান্ত ও শীতল বাতাস দুজনকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎই অনল ফিক করে হেসে বলে, তোকে ভালোবাসতে যাব আমি? তোর চাইতে তো রাস্তার কোনো পাগলিকে ভালোবাসাও উত্তম। এবার মনে হচ্ছে রাগে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে অনুর। চারপাশে অনলকে মারার জন্য কিছু খুঁজছে। এদিকে পেটে হাত চেপে অনল হেসেই চলেছে। ইটের অর্ধেক টুকরো হাতে তুলে নিয়ে অনলের দিকে এগিয়ে আসে অনু। অনল পেছাতে পেছাতে বলে, এটা দিয়ে মারিস না রে অনু, মাথা ফেটে যাবে। আর মাথা ফেটে গেলে রক্ত বের হবে। রক্ত বের হলে আমি মারা যাব, আর আমি মারা গেলে আমার হবু বউ বিধবা হবে। তুই এটা করতে পারিস না অনু। শেষের লাইনটা বলতে বলতে অনু দৌড়ে আসতে শুরু করে। এবার অনলও দৌড় শুরু করে। জিদ্ধে ইট ছুঁড়ে মেরে ক্ষান্ত হয় অনু। যদিও অনলের গায়ে লাগেনি, অনু হাঁপিয়ে উঠেছে। পুরোতে 2 হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে স্বগতোক্তি করে বলে, অসভ্য বানরের দল, জীবনটা তেজপাতা করে দিচ্ছে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে ক্লাস শুরু হওয়ার। প্রথম দিনের পর থেকে কেউ আর কিছু বলেনি ওদের, কিন্তু ওই ছেলেগুলোর সঙ্গে দেখা হলেই কেমন যেন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসতো। স্টাইল করে আজ শুধু শাল পরে এসেছিল অনু। সকালে হালকা রোদ দেখে ভেবেছিল আজ ঠান্ডা তেমন পড়বে না,
ভার্সিটিতে আসার পর হলো তার উল্টা। অনু অনলকে ওদের ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে ডাক দেয়। অনল বলল, কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে। আপনার জ্যাকেটটা দেন না, ভেতরে তো সোয়েটার পরেছেন। কোন দুঃখে ভেতরে সোয়েটার পরি বা ল্যাব কম্বল সাথে করে নিয়ে আসি, তাতে তোর কি? তুই কেন আমার জ্যাকেটের দিকে নজর দিবি স্টুপিড মেয়ে? দেন না, এমন করেন কেন? খুব শীত করছে। করুক শীত, শীত করাই উচিত। ঢং করে সোয়েটার পরিসনি কেন? এখন থাক, দেখ কেমন লাগে। অনল সত্যি সত্যি জ্যাকেটটা দিল না, চলে গেল। অনুদের ক্লাসের কয়েকটা মেয়ে এবং ছেলে মিলে সাথীর জন্মদিন সেলিব্রেট করছিল ক্যান্টিনে। সাথী ওয়াশরুমে গিয়েছিল মুখ ধুতে। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় কিছু ছেলেদের হাসাহাসি করে বলা কথা অনলের কানে আসে। শালি এবার বুঝবে রিজেক্ট করার মজা। আমায় রিজেক্ট করে সাহস কত বড়। ওই শোন, সাথী আবার দেখেনি তো? আরে না, মন ওর চোখ ধরে নিয়ে আসছিল, ওই সময় আমি চেয়ারে সস ঢেলে রাখছিলাম, দেখে নাই। ছেলেগুলোর কথোপকথন শুনে অনলের মাথায় রক্ত উঠে যায়। সে সামনে এসে তিনটি ছেলেকে কষে থাপ্পড় দিল। অনল শাসিয়ে শাসিয়ে বলল, কলেজে এগুলো করতে আসছিস? প্রপোজ করলেই মেয়েদের রাজি হতে হবে? মাপ চাওয়ার কাছে? কি হয়েছে রে? মানুষ চিনতে শেখো আগে, তারপর বন্ধুত্ব করবে। নিজের সিটটা গিয়ে আগে দেখে আসো। তুই যেখানে বসেছিলে সেই চেয়ারে ওরা সস রেখেছিল, রিভেন্স নিয়েছে। কেঁদো না, এক্সট্রা কোনো ওড়না থাকলে কোমরে বেঁধে নাও। নেই, আর সোয়েটারের ওপর দিয়ে হিজাব পরা, গেঞ্জি সিস্টেম সোয়েটার হওয়ায় খুলতেও পারবো না, আবার এই অবস্থায় কলেজের ভেতর যেতেও পারবো না। উপায়ন্ত না পেয়ে অনল নিজে ওর জ্যাকেট খুলে সাথীকে দেয়। তিনতলা থেকে সাথী আর অনলকে কথা বলতে দেখেছে অনু, জেসি আর সুফা। জ্যাকেট দেওয়ার দৃশ্যটি অগোচর হলো না। জেসি খেপে বলে, অসভ্যটা তোকে জ্যাকেট দিল না, অথচ সাথীকে ঠিকই দিল। অনু কিছু না বলে নির্জীব হয়ে তাকিয়ে রইল শুধু। হুট করে অনলের চোখও সেখানে যায়। দ্রুত অনু সেখান থেকে চলে যায়। সাথী বলল, অনেক ধন্যবাদ আপনাকে, একটা রিক্সা করে দেবেন প্লিজ? আসো। কথা বলতে বলতে ওরা ভার্সিটির বাইরে যায়। কৃতজ্ঞতার দৃষ্টিতে সাথী অনলের দিকে তাকায়। তিনুকে নিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছে অনু। শীতের দিনে আইসক্রিম খাওয়ার আলাদা রকম মজা আছে, কিন্তু বাবা মা একদম পছন্দ করে না, তাই দু বোন লুকিয়ে বের হয়েছে। দোকানে যাওয়ার পর দেখা হয় এক পরিচিত ভিক্ষুকের সঙ্গে। অনু তাকে চেনে, বৃদ্ধা মহিলা। এই বয়সে কই আরামায়েশ করে খাবে তা না, ভিক্ষা করতে হচ্ছে। ছেলেরা তাদের বউ নিয়ে আলাদা থাকে। একবার ভিক্ষা করা চালের ব্যাগ নিয়ে তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে। ঝিমিয়ে ঝিমিয়ে বসে পড়ে সেখানেই। অনু কাছে গিয়ে দেখে বৃদ্ধার প্রচন্ড জ্বর শরীরে। সেদিন তার থেকে ঠিকানা নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে রিক্সা করে। বাড়ি না বলে বস্তি বলা যায়। বাড়ি যাওয়ার আগে ডাক্তার দেখিয়ে ওষুধ আর কিছু খাবার কিনে দিয়েছিল। আবেগে বৃদ্ধার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেন। সেই থেকে বৃদ্ধা প্রায় এই এলাকায় আসতো। অনু জিজ্ঞেস করলো, দাদু এখানে কি করছেন? তিনি পিছু ফিরে অনুকে দেখে খুশি হন। ভাঙা ভাঙা গলায় বলেন, দুধের প্যাকেট নিতে আইছিলাম বোন, কিন্তু আমার কাছে 12 টাকা আছে শুধু। অনুর মায়া হলো তার কথা শুনে। সে নিজেই তাকে দুধের প্যাকেট কিনে দিল। তিনি অনুর মাথায় হাত রেখে দোয়া দেন, আল্লাহ তোরে বাঁচাইয়া রাখুক বোন, সারা জীবন ভালো থাক, দোয়া করি। অনু মুচকে হাসে। তাকে একটা রিক্সা ঠিক করে ভাড়াও দিয়ে দেয়। ছোটবেলা থেকেই এমন পরোপকারীর স্বভাবটা অনুর মাঝে আছে। সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করে আশেপাশের মানুষদের সাহায্য করতে। আইসক্রিম খেতে খেতে দু বোন রাস্তা দিয়ে হাঁটছে। অনুর এমন পরোপকারীর স্বভাব দেখে তিনু জিজ্ঞেস করে, তুমি যে সবাইকে এত সাহায্য করো, এতে কি লাভ হয় আপু? আজ ওদের বিপদে আমি সাহায্য করেছি, একদিন ওরা আমার বিপদে সাহায্য করবে। ছাই করবে, তোমার মন অনেক নরম আপু। এরা স্বার্থের জন্যই তোমায় এত ভালোবাসা দেখায়। একদিন বিপদে পড়ে দেখো, সবাই লেজ গুটিয়ে পালাবে, আসল চেহারা বের হবে তখন। তিনুর কথায় অনুকে বিচলিত হতে দেখা গেল না, বরঞ্চ মৃদু সহাস্যে বলল, বেশ তো, তাতেই বা সমস্যা কি? আমার আল্লাহ আছে না, তিনি আমার জন্য যথেষ্ট। আমার বিপদের সময় তার থেকেই আমি সাহায্য পাবো, আমার বিশ্বাস। আপু বল। তুমি আমার অনুপ্রেরণা। অনু বোনের কাজ জড়িয়ে ধরে বলে, পাগলি। বাড়ি পর্যন্ত যেতে যেতে আইসক্রিম খাওয়া শেষ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞেস করেন, দুজনে মিলে কই গেছিলি? একটু নিচে গেছিলাম মা। সারাক্ষণ শুধু টই টই করে ঘুরে বেড়ানো না, যা পড়তে বস। তিনু অনিচ্ছা নিয়ে পড়তে বসলো, কিন্তু পড়াতে মন নেই। অনেকের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। এখন ফোন করাটা কি ঠিক হবে? না থাক, দরজা লাগালেই মা খ্যাচখ্যাচ করবে। ইস,
আমার আর অনেকের সম্পর্কটা যদি আপু আর অনল ভাইয়ের মতো হতো তাহলেই ভালো হতো। যখন তখন ঝগড়া করতে অনেকও বাড়িতে চলে আসতো। উল্টাপাল্টা চিন্তা করে তিনি একাই আনমনে হাসে। পা টিপে টিপে ঘরে আসে অনল। চুপচাপ অনুকে পর্যবেক্ষণ করছে, মেজাজ বোঝার চেষ্টা করছে। অনু বিড়ালের গায়ে হাত বুলিয়ে আদর করছে আর হাসছে। অনলের আগমন টের পায়নি। দেখে তো মনে হচ্ছে মেজাজ ভালোই। খ্যাক করে গলা পরিষ্কার করে অনল। অনু মাথা তুলে পেছনে তাকায়। অনলকে দেখে হাসি উধাও হয়ে কপাল কুঁচকে ফেলে। অনলকে সম্পূর্ণ ইগনোর করে বিড়ালের দিকে মনোযোগ দেয়। অনল মন গলানোর জন্য নরম স্বরে বলল, কি করছিস অনু? কথা বলবি না অনু? বোবা হয়ে গেছিস? তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। তাড়াতাড়ি বলে বিদায় হন, অসহ্য। শোন, গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তুই তো ঢং করে আবার পশু পাখির নামও রাখিস। তাই আগেই বলে রাখি, এই বিলাইয়ের নাম ভুলেও পিলু রাখবি না। কেন? এই বিলাই তো আর তোর সোকল্ড বয়ফ্রেন্ড দেয়নি, আমি দিয়েছি। তো ওর নাম রাখবি গোলু। নামটা সুন্দর না? অবশ্য হতেই হবে। কে রেখেছে সেটাও তো দেখতে হবে। এত ভাব নেওয়ার কিছু নাই। আমার আপনাকে পছন্দ না, আপনার দেওয়ার নামটাও পছন্দ না। তাইলে আমার বিলাই আমারে দে। হাত বাড়িয়ে দিয়ে বলল অনল। অনু ঝড়ের গতিতে বিড়াল ছানাটি সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, তার হচ্ছে না। এই বিড়াল এখন আমার। তুই বড্ড চালাক রে অনু। বিড়াল ছানাটি দ্রুত সরাতে গিয়ে বিড়ালের নখের আঁচড় লাগে অনুর হাতে। অনু ব্যথায় কুকড়িয়ে ওঠে। অনল দ্রুত বিড়ালটি কোলে নিয়ে বলে, আহারে, দেখি দেখি কোথায় লাগলো। এখানে। তোকে জিজ্ঞেস করেছি নাকি? আমি তো বিলাইকে জিজ্ঞেস করেছি। আমি কি করে জানবো আপনি মানুষ রেখে প্রাণীকে জিজ্ঞেস করবেন? ইস, কি আমার মহারানী আসছে গো। তুই কি ভেবেছিস তুই ব্যথা পেলে আমার টেনশন হবে? ভুল, আমার আনন্দ লাগে, খুশি হই আমি। তারপর অনুর কপালে টোকা দিয়ে ঘর থেকে চলে আসে অনল। অনু কটমট করে তাকিয়ে থাকে ওর যাওয়ার পথে। বিড়বিড় করে বলে, বজ্জাতের বজ্জাত। অনল চলে গিয়েও আবার ফিরে আসে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। অনু, তোর কি মনে হয় তাসিন তোকে সত্যি ভালোবাসে? অবশ্যই। বেশ, ওকে বিয়ের কথা বলতে বলেছিলাম। বলেছিলি? হ্যাঁ, ও বলছে চাকরি পেলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। আচ্ছা চল আমার সাথে। কোথায়? চল তো আগে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ডাকে। অনলের সাথে ঝামেলা করার ইচ্ছে নেই। সে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে, খাইয়ে মন গলানোর চেষ্টা, তা হচ্ছে না। অনু জিজ্ঞেস করলো, এখানে নিয়ে আসলেন কেন? আয় চল। অনল এবার অনুকে দুতলায় নিয়ে গেল। সামনে হাতে তর্জনী দ্বারা একটা টেবিল দেখিয়ে দিল। হাতের ইশারা অনুযায়ী অনু সেখানে তাকায়। তাসিন একটা মেয়ের হাত ধরে বসে আছে, হাসাহাসি করছে। অনুর মুখটা হা হয়ে যায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। অনলের দিকে তাকাতে এসে বলে, এই হলো তোর সো কল্ড বয়ফ্রেন্ড? ও তোকে বিয়ে করবে মনে হয়? কখনো না, টাইম পাস, সব টাইম পাস। অনু হনহন করে তাসিনের দিকে গেল। টেবিলের উপর থাপ্পড় বসিয়ে দু হাত রেখে তাসিনের দিকে ঝুঁকে দাঁড়ায়। ভূত ডাকার মতো চমকে যায় তাসিন। তুতলিয়ে তুতলিয়ে বলে, তুমি? শালা তোতলা গাধা বলদ হারামজাদা, আমার সাথে প্রেম করে এখন আবার অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে আসছিস? তোর কলিজা কত বড়, আজ তোর কলিজা বের করে দেখবো আমি, দাঁড়া। তনু সোজা হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজে টেবিলের উপরই একটা ছোট চাকু পায়। উপস্থিত সকলে প্রায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে, এমনকি তাসিনের নতুন গার্লফ্রেন্ডও। অনল দৌড়ে গিয়ে অনুকে আটকায়। খেপা বাঘিনীর মতো অনু বলে, ছাড়ে না আমায়, আজ এই শালার কলিজা বের করবই আমি। থাম থাম অনু, এমন করিস না। অনেক বুঝিয়ে শুনিয়ে শান্ত করে অনুকে। বড় বড় শ্বাস নিচ্ছে অনু। তাসিন সাহস করে বলে, আমার কথা। অনু ঠাটিয়ে এক থাপ্পড় বসায় তাসিনের গালে। কাঁটা চামচ হাতে তুলে নিয়ে একদম তাসিনের মুখের সামনে ধরে বলে, দেখেছিস হাতে কি? নেক্সট টাইম আর যদি আমার সামনে আসিস তাহলে কাটা চামচ দিয়ে তোর চোখ আমি উপড়ে ফেলবো। আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ। কাঁটা চামচ রেখে একটা টিস্যু নিয়ে বেরিয়ে আসে অনু। তাসিন গালে হাত দিয়ে বসে আছে। থাপ্পড়টা খুব লেগেছে। অনল ওর নতুন গার্লফ্রেন্ডকে বলে, আপু আপনি কিছু বলবেন না? লুচ্চা ছেমড়া, কতগুলা মেয়ের লগে রিলেশন করস তুই? ভাগ্যের শুরুতেই সব জানতে পারছিলাম। বেয়াদব, আমারও তোর সাথে ব্রেকআপ। মেয়েটি চলে যাওয়ার পর অনল সেখানে বসে। কাঁটা চামচ টেবিলের ওপর ঘোরাতে ঘোরাতে বলে, প্রথমে যদি ভালো কথাই নিজেই অনুর জীবন থেকে সরে যেতে, তাহলে আজ সবার সামনে তোমায় অপমানিত হতে হতো না, আবার নতুন গার্লফ্রেন্ডও হাতছাড়া হতো না। তাসিন নির্বাক।
অনল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, এতগুলো গার্লফ্রেন্ড পালতে শুধু চেহারা আর টাকা থাকলেই হবে না, বুদ্ধিও থাকা লাগবে। গবেট। অনল রেস্টুরেন্টের বাইরে এসে দেখে অনু কাঁদছে আর একটু পরপর টিস্যু দিয়ে নাক মুছছে। এজন্যই তাহলে টিস্যুটা নিয়ে এসেছিল। অনলকে দেখে অনু ঠোঁট বাঁকিয়ে কেঁদে বলে, ওই বজ্জারটা কেমনে পারলো? আহারে থাক, কাঁদিস না অনু, চল আজ তোকে ঘুরতে নিয়ে যাব। অনু রাজি হলো। এখন তার মন ফ্রেশ করা দরকার। সারা বিকেল ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়ির ভেতর যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়ে অনু বলে, তাসিনের আসল চেহারাটা ধরিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর সারা বিকেল আপনার সাথে ঘুরেছি বলে ভাববেন না আপনার উপর আমার কোনো রাগ নেই। রাগ আছে, অনেক রাগ আছে। কেন? আমি আবার কি করলাম? নাটক করবেন না। আপনি অনেক স্বার্থপর একটা লোক। সকালে যে আমি জ্যাকেট চাইলাম তখন তো আমায় দিলেন না, অথচ সাথীকে ঠিকই দিলেন। সিচুয়েশনটা অন্যরকম ছিল অনু, তুই আমায় ভুল বুঝছিস। আমি কোনো ভুল বুঝছি না। আমি স্পষ্ট দেখেছি সাথী কেমন করে যেন আপনার দিকে তাকাচ্ছিল। বিশ্বাস না হলে জেসি আর শুভাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। অনল হ্যাচকা টানে অনুকে কাছে এনে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড় করায়। অনলের হাত দেয়ালে, অনু ওর দুহাতের মাঝে বন্দি। বেশ অবাক এবং ভয়ও পায় এমন কাণ্ডে। এত কাছে অনল এর আগে কখনো আসেনি। অনলের উত্তপ্ত নিঃশ্বাস অনুর মুখের উপর পড়ছে। ধীরে ধীরে অনুর নিঃশ্বাসও কেমন জানি ভারী হয়ে আসে। মোহমীয় দৃষ্টিতে অনুর চোখে চোখ রেখে অনল জিজ্ঞেস করে, ভালোবাসিস আমায়? অনলকে ধাক্কা দিয়ে সরিয়ে মুক্ত হয়ে নিল অনু। ভেঙচি কেটে বলল, আসছে, ভালোবাসিস আমায়, ঢং যত সব। ঢং? তা নয় তো কি? আচ্ছা যদি ঢংই হয় তাহলে তুই সাথীর প্রতি জেলাস হচ্ছিস কেন? আমি মোটেও জেলাস হইনি। আপনি আমায় জ্যাকেট দেননি, অথচ ওকে দিয়েছেন, এই জন্য আমার রাগ হয়েছিল। নিকুচি করি তোর রাগের। আর আপনার রাগকে আমি নিমকুচি করি। সারা জীবন অনু সিঙ্গেল থাকবে দরকার হলে, তবুও তো আপনাকে ভালোবাসবে না, না না, কখনো না। অনু চলে যায় ভেতরে। অনল হতবিহম্বল হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। এই মেয়ে সাংঘাতিক লেভেলের হিংস্র, তবে টোপ দিলে গিলবে নির্ঘাত। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর একদম অনাকাঙ্ক্ষিতভাবেই সাথীর সাথে দেখা হয়ে যায়। পারতপক্ষে বলা যায় সাথী নিজ থেকে পত্রত করে দাঁড়িয়েছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মিষ্টি করে হেসে সাথী জিজ্ঞেস করলো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। অনুকে তখন দেখা গেল জেসি আর শুভার সাথে এদিকে আসছে, আর চোখে ওদের দিকেও তাকাচ্ছে। অনল বেশ মজা পাচ্ছে। সে ঠোঁটে চওড়া হাসি টেনে বলে, কফি খাবে? হ্যাঁ, খাওয়া যায়। ওদের দুজনের কথোপকথন শুনতে না পেলেও দুজনকে ক্যান্টিনের দিকে যেতে দেখা গেল। অনু নাক মুখ কুচকে ফেলে। শুভা বলে, এদের কাহিনীটা কি রে? আমি কি করে বলবো? রাগ করছিস কেন? আমি তোকে জিজ্ঞেস করলাম নাকি? তুই চুপ করে থাক। কথায় না পারলে চুপ করে থাক। জেসি ওকে চুপ করতে বল, নয়তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে বলে দিলাম। সকাল সকাল এত চটে যাচ্ছিস কেন? ও, এখন তুইও তাহলে শুভার দলে? ভালো, খুব ভালো। রাগ দেখিয়ে হনহন করে অনু ক্লাসে চলে যায়। পিছু পিছু জেসি আর শুভাও আসে। কলম কামড়াচ্ছে অনু, আর একটু পর পর দরজার দিকে তাকাচ্ছে। হয়তো সাথীর আসার জন্যই অপেক্ষা করছে। কিন্তু সেই যে ক্যান্টিনে গিয়ে ঘাপটি মেরে রইল, এখনো তো আসার কোনো নামই নেই। অদ্ভুত, কি রসের আলাপ দুজনে শুরু করেছে কে জানে। শুভা মৃদু স্বরে বলল, সরি। আমিও সরি, শুধু শুধু রাগ দেখিয়েছি। বাহ, দুজনেরই তো মিল হয়ে গেল। চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। জেসির প্রস্তাবে সবচেয়ে বেশি খুশি অনুই হলো। সঙ্গে সঙ্গে হ্যাঁ বধূ গাড় নাড়িয়ে ক্যান্টিনে যাওয়ার জন্য ক্লাস থেকে বের হলো। ওরা ক্যান্টিনে ঢুকেছে। সাথী আর অনল ক্যান্টিন থেকে বের হয়েছে। অনুর মুখোমুখি হয়ে ফিচেল হাসে অনল। দাঁত কেলিয়ে বলে, কিছু খাবি অনু? খেলে খা, বিল আমি দেব। আমার টাকা আছে, আপনার টাকা লাগবে না। আরে এমন করিস কেন? তুই আমার ছোট বোন, তোকে তো আমি খাওয়াতেই পারি। অনুর মাথা ভন ভন করছে। শালা বললোটা কি? অনুর চোখে মুখে রাগ থাকলেও সাথী বেশ খুশি হলো। অনুকে জিজ্ঞেস করলো, তুমি আর অনল আপন ভাই বোন? রাগের চোটে অনুর মুখ থেকে কথাই বের হচ্ছে না। অন্যদিকে অনল বেশ মজা নিচ্ছে। জেসি তখন কাট কাট গলায় বলে, না সাথী, অনল ভাইয়ার আম্মু আর অনুর আম্মু বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে ওদের পারিবারিক বন্ডিং আছে। অনু যেহেতু অনল ভাইয়ার থেকে বয়সে ছোট, সেহেতু অনু তো তাকে ভাইয়া বলেই সম্বোধন করবে, তাই না? ও, সাথে সৌজন্যমূলক হাসল। অনু, জেসি এবং শুভা আর কথা না বাড়িয়ে ক্যান্টিনের ভেতর চলে যায়।
অনল বিড়বিড় করে বলে, জল জল আরো জল, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সূর্যের দেখা আজ প্রায় নেই বললেই চলে। ঘন শুভ্র কুয়াশার আড়ালে আচ্ছাদিত অবস্থায় আছে এখন সূর্য। ল্যাপের নিচে অনেকক্ষণ বসে থেকে 1 মিনিটের জন্য বের হলেই আবারও শরীর ঠান্ডা হয়ে যায়। তাই প্রয়োজন ব্যতীত আজ কেউই বাইরে যাচ্ছে না। তিনি কলেজ থেকে এসে সেই যে ল্যাপের ভিতর ঢুকেছে আর বের হয়নি। সন্ধ্যায় খালেদ রহমান বাড়ি ফিরেন। সচরাচর বাড়ি ফিরতে তার 10টা বাজে, সেই তুলনায় আজ অনেক আগেই ফিরেছেন। চোখে মুখে গাম্ভীর্যের সঙ্গে রয়েছে অন্য এক খুশির আভাস। আমেনা বেগমের উদ্দেশ্যে বলেন, 1 কাপ চা নিয়ে ঘরে আসো তো। আমেনা বেগম চা নিয়ে ঘরে আসেন। খালেদ রহমান চায়ের কাপ নিয়ে বললেন, বসো এখানে। ওর জন্য ভালো একটা পাত্র পেয়েছি, দেখতে শুনতে সব দিক দিয়েই ভালো, পরিবারও মাশাল্লাহ। এত তাড়াতাড়ি অনুর বিয়ে দিতে চাচ্ছ যে? এত তাড়াতাড়ি কোথায় দেখলে? ওন এখন ভার্সিটিতে পড়ে, সেই ঝোড়ই নেই এখন। আর মেয়েদের বেশি বয়স হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া উচিত। অনুকে একবার বলা উচিত না? হ্যাঁ বলবে। আমার মনে হয় না ছেলেকে কোন দিক থেকে ওর ওর আর তোমার পছন্দ হবে। ছেলেকে সেটা যেন তুমি অবাক হবে। হ্যাঁ, ইউসুফের কথা মনে আছে না? তোমার তো ভালো করে মনে থাকার কথা। অনেকের মামাতো ভাই, হ্যাঁ 10-15 দিন হবে সুইজারল্যান্ড থেকে দেশে বেরিয়েছে, বেড়াতে এসেছে। আমাদের ওকে দেখে পছন্দ করেছে। কি ভদ্র ছেলে, নিয়ে পছন্দ হয়েছে, ডিরেক্টর বাবাকে নিয়ে দিয়ে আমায় বলিয়েছে। এখনকার যুগে এমন ছেলে পাওয়া যায়। আজ এই বিষয়ে আমি ইউসুফের বাবা আর অনলের বাবা কথা বললাম। ইউসুফকে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, 3 মাস থাকবে, এর মাঝে বিয়ে করতে চায়। অনুকে নিয়ে সুইজারল্যান্ডে সেটেল হবে, বলো এবার আপত্তি আছে? আমেনা বেগম কি বলবেন বুঝতে পারছেন না। তিনি একটা ঘোরের মাঝে আছেন। ইউসুফ অনলদের বাসায় এসে তার সাথেও দেখা করে গেছে, কিন্তু হাবভাবে এমন কিছুই মনে হয়নি, এমনকি কিছু বলেও নি। তিনি জড়তা রেখে বললেন, অনু আমাদের ছেড়ে এত দূরে থাকবে? মানে বলছিলাম যে। এইটা আবার কি কথা বললে? মানুষ কি বিদেশে থাকছে না? তোমার তো আরো খুশি হওয়ার কথা। কজন মেয়ে এমন ভাগ্য পায়? যাও ওনাকে দিয়ে খবরটা দাও। সম্পূর্ণ অনিচ্ছা থাকা সত্ত্বেও বসা থেকে উঠলেন আমেনা বেগম। ধীর পায়ে অনুর রুমে এগিয়ে যান। বিছানায় শুয়ে শুয়ে তখন ফেসবুকিং করছিল অনু। আমেনা বেগমকে তাকিয়ে থাকতে দেখে অনু বলল, মা তুমি ওভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। কি ব্যাপার? হঠাৎ এত আদর কেন? তুই কত বড় হয়ে গেছিস অনু। ও মা, তো বড় হব না? হবে তো, কিন্তু তাই বলে এত বড়? বউ হবার মতো? বুঝলাম না মা, কিসের বউ? কার বউ? আমাদের ছোট অনু চোখের পলকেই বড় হয়ে গেছে, অথচ খেয়ালই হয়নি। এখনো মনে হয় তুই আমার ছোট্ট অনু। একটু ঝেড়ে কাশো মা, আমি তোমার কথা বুঝতে পারছি না। ইউসুফের কথা মনে আছে? অনল অনিকের মামাতো ভাই। তোকে পছন্দ করেছে ইউসুফ, বিয়ে করতে চায়। এসব তুমি কি বলছো মা? আমি এখন বিয়ে করব না। তোর আব্বুর কাছে প্রস্তাব পাঠিয়েছে, সে রাজি, তাই তোকে বলতে বলল। কি আজব, আমার বিয়ে হঠাৎ আমার মতামত নেবে না? অসুবিধা কি? ছেলে তো ভালো। হোক ভালো, আমিও তো খারাপ নই, কিন্তু আমি বিয়ে করব না। তুমি আব্বুকে বলে দাও। আমি কি বলবো? কাউকেই বলতে হবে না, এই বিয়ে ভেঙে দিব। আর কিছু না বলে অনু বাড়ি থেকে বের হয়ে অনলের কাছে যাওয়ার জন্য। এর বিহিত একমাত্র অনলই করতে পারবে। ইউসুফকে জানালে অবশ্যই সে বিয়ে ভেঙে দেবে। অনলদের বাড়ি যাওয়ার পর দরজা খুলে দেন শিমুল বেগম। অনুকে দেখে একগাল হেসে বলেন, আরে অনু, তোর কথাই হচ্ছিল, আয় ভেতরে আয়। অনল ভাইয়া কোথায় আন্টি? সেই যে সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছিলি, আর আসেনি এখনো। বাদ দে ওর কথা, তুই বস, তোর সঙ্গে কথা আছে। অস্বস্তি নেই বসতে হলো অনুকে। ফোনটা বাসায় রেখে এসেছে, নয়তো ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলা যেত। আচ্ছা, অনেককে বললেই তো ফোন করার কথা। তখন শিমুল বেগম বলেন, আমি চা নিয়ে আসি, দাঁড়া। আচ্ছা আন্টি, অনেক কি বাসায়? হ্যাঁ, অনেক ওর ঘরেই আছে। শিমুল বেগম রান্নাঘরে যাওয়ার পর অনু অনেকের ঘরে আসে। ল্যাব গায়ে দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে আছে অনেক। অনু ওকে ধাক্কাতে ধাক্কাতে ডাকে, এই অনেক ভাইয়া, অনেক ভাইয়া, এই ভর সন্ধ্যায় ঘুমিয়েছো নাকি? উঠুন। প্রচন্ড ধাক্কাধাক্কিতে মনে হচ্ছিল ঝড় হচ্ছে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে ল্যাপের ভেতর থেকে মাথা বের করে। সমস্ত ঘুমের নেশা তার কেটে যায়। অনু অপ্রস্তুত হয়ে তাকিয়ে রয়েছে। মিষ্টি হেসে কথাটি বলল ইউসুফ। অনেক ওয়াশরুমে, আমি ইউসুফ। একটা বিয়ে ভাঙতে হবে অনল ভাই, আমি কিছুতেই এখন বিয়ে করব না। এই বিয়ে করা আমার পক্ষে একদম অসম্ভব। হন্তদন্ত হয়ে হড়বড় করে বলল অনু।
অনেকের ঘরে ইউসুফকে দেখে এক ছুটে দৌড়ে ঘর থেকে বের হয়েছিল অনু। মেইন দরজার কাছে এসে অনলের সঙ্গে দেখা হয়ে যায়। তখনই অনলের হাত ধরে ছাদে নিয়ে এসেছে অনু। বাইরে থেকে এসে অনল ক্লান্ত। অনল গায়ের জ্যাকেটটা খুলে ফেলে অনুর দিকে ছুঁড়ে মেরে বলে, তোর বিয়ে, তেরা বেড়া কথা বলবি না অনু। মাত্র বাইরে থেকে এসেছি, ক্লান্ত আমি, তবু যে তোর কথা শুনছি, এটা তো তোর ভাগ্য। আচ্ছা সরি, বিয়েটা ভেঙে দেন না প্লিজ। বিয়ে ভাঙলে আমায় কি দিবি? 50 টাকা দেব। 50 টাকা দিবি, 100 টাকা দিবি, এসবের মানে কি? আমায় কি তোর ছোট লোক মনে হয়? না না, আমি তো সে কথা বলিনি। তাহলে তুই কি বলেছিস আমায় বোঝা। এখন এত কিছু বোঝার সময় নেই, প্লিজ এই সাহায্যটা করেন। হয়েছে, থাম, ন্যাকা কান্না কাঁদবি না। মেরে ছেলেটার হাত পা ভেঙে দেব। না না, এইসবের কোনো দরকার নেই, পরে আপনারই সমস্যা হবে। আমার সমস্যা হবে? হ্যাঁ, আমার গায়ে হাত তোলার সাহস কারো নেই। কিন্তু সে আপনার পরিচিত। কে সে? এনামুল নাকি রাজীব? আরে ধুর না, তারা কেন বিয়ের প্রস্তাব পাঠাবে? ইউসুফ ভাইয়ের কথা বলছি। ইউসুফ ভাইয়া মানে আমার মামাতো ভাই? তুই মজা নিচ্ছিস না অনু? একদম না, আমি সত্যি বলছি। কিন্তু আমি বিশ্বাস করছি না, দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর মতো গবেট মার্ক একটা মেয়েকে ভাইয়া বিয়ে করতে চাইবে? অসম্ভব। তোর এসব ঢপবাজিতে আমি গলছি না। তুই সাথীকে নিয়ে জেলাস হয়েছিস বলে এখন ভাইয়াকে নিয়ে আমায় জেলাস ফিল করাতে চাচ্ছিস, আমি জানি। কথাগুলো বলে অনুর হাত থেকে জ্যাকেটটা নিয়ে অনল নিচে নেমে যায়। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে অনুর। অনল বাসায় গিয়ে ইউসুফকে দেখে রীতিমতো চমকে যায়। কুশল বিনিময় করে বলে, ভাইয়া তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ। কখন আসলে? সকালেই। তুই কি সারাদিন বাড়ির বাইরেই থাকিস নাকি? ওই তো একটু যাওয়া হয় ঘুরতে। অনু চলে গেল কেন রে? আর বলো না ফুপি, আমায় দেখে লজ্জা পেয়ে দৌড় দিল। এবার অনলের টনক নড়ল। ছাদে বলা অনুর কথাগুলো মনে পড়ে যায়। তার মানে অনু মিথ্যে বলেনি। শিমুল বেগম অনলকে বললেন, খবর কিছু শুনেছিস? আমাদের ইউসুফ ডুবে ডুবে জল খাচ্ছে। ইউসুফ অনুকে বিয়ে করতে চায়, তোর বাবা কথাও বলেছে। অনুর বাবা তো রাজি। শীতকাল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবুও অনলের মনে হচ্ছে বাইরে বাজ পড়ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনল। শিমুল বেগমের লাস্ট কথা শুনে অস্থিরতা যেন দ্বিগুণ বেড়ে গেল। তিনি বললেন, তোর মামা মামি দোকানে গেছে আংটি কিনতে। যেহেতু দুই পরিবারই রাজি, তাই এঙ্গেজমেন্ট আজই করবে। আয়নার সামনে নির্জীব হয়ে বসে রয়েছে অনু। খালেদ রহমান যখন বললেন এঙ্গেজমেন্ট আজই হবে, তখন থেকে একদম নিশ্চুপ হয়ে গেছে অনু। ইউসুফদের আসতে রাত একটু বেশি হলো। আমেনা বেগম খাবারের বিশাল বন্দোবস্ত করে ফেলেছে। নাস্তা দেওয়া হলো। কিছুক্ষণ পর অনুকে নিয়ে এলো তিনু। মাথায় ঘুমটা টানা। ইউসুফের পাশে বসানো হয় অনুকে। ইউসুফের বাবা হেসে বলেন, বেয়াই সাহেব, মেয়ে কি দেখবো বলেন? ছোট মেয়েটা যে এত বড় হয়ে গেল টেরই পেলাম না। ইউসুফ হুট করে আবদার করে বসে অনুকে বউ করে আনবে। অনুকে তো আমাদের শুরু থেকেই পছন্দ, আপত্তি করার প্রশ্নই আসেনি। আমার ছেলের পছন্দ কিন্তু মানতে হবে মশাই। উত্তরে খালেদ রহমান হাসেন। তারা দিয়ে বলেন, তা যা বলেছেন, আপনার ছেলেও কম নয়। এ কি, চা নিচ্ছেন না কেন? চা নিন, ইউসুফের বাবা বললেন। তা নিচ্ছি, আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক। আচ্ছা, এত ঘরোয়াভাবে সবকিছু হওয়াতে আপনাদের কোনো সমস্যা নেই তো? একদমই না। ইউসুফের বাবা আংটিটা ইউসুফকে দিয়ে বললেন, নে, আংটিটা পরিয়ে দে। ইউসুফ ডান হাতে আংটি নিয়ে বাম হাত বাড়িয়ে দেয় অনুর দিকে। অনু সরাসরি অনলের দিকে তাকায়। তার চক্ষু ভরে অশ্রু জমা হয় মুহূর্তে। অনু মাথা নত করে কেঁদে ফেলে। আমেনা বেগম ছুটে এসে অনুর মাথাটা বুকে চেপে ধরে বললেন, পাগলি মেয়ে, কাঁদছিস কেন? এখনই কি তোকে নিয়ে যাচ্ছে নাকি? জরুরি ফোন এসেছে বলে তখন বাড়ি থেকে বের হয়ে আসে অনল। আমেনা বেগম অনুর বাম হাতটা ধরে এগিয়ে দেওয়ার পর ইউসুফ ওকে আংটি পরিয়ে দেয়। রাতে বারান্দায় গোলুকে কোলে নিয়ে চুপ করে বসে আছে অনু। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে অনল। অনল নিজের নাম কারো ক্রন্দনরত কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় অনল। সামনে দাঁড়িয়ে অনু। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে। অনল জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন অনু? অনু দৌড়ে এসে ঝড়ের বেগে আছড়ে পড়ে অনলের বুকে। জ্যাকেট খামচে ধরে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বিয়েটা ভেঙে দেন, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। অনলের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। অনু অনলের শার্টের কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভেঙে দিবেন তো এই বিয়ে?
শুধু শুধু পাগলামি করছিস শোনো। ইউসুফ ভাইয়া অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে। তবে তোকে খুব মিস করবো রে। তোর সাথে আর ঝগড়া করা হবে না, তোর পেছনে লাগা হবে না। সুইজারল্যান্ড গিয়ে কি আমায় ভুলে যাবি অনু? অনু এবার আরো জোরে হাওমা করে কেঁদে ওঠে। ওইভাবে শার্টের কলার চেপে ধরে বলে, আপনি বলেছিলেন না আমি বোকা? সত্যি ভালোবাসা কোনটা, আবেগ কোনটা আমি বুঝি না। সত্যি এতদিন আমি বুঝিনি যে মানুষটা সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে সেই মানুষটাকেই আমি ভালোবাসি। আমি বুঝিনি যে এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আপনার সাথে সারা জীবন আমি ঝগড়া করতে চাই, আপনার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। অনল অনুর হাত ছাড়িয়ে নেয়, চোখের পানি মুছে দিয়ে বলে, একদিন তোর বিয়ে হবে জানতাম। তোর বিয়েতে খুব নাচবো, আনন্দ করব ভেবে রেখেছিলাম, কিন্তু সেই দিনটা যে এত দ্রুত চলে আসবে সেটা ভাবিনি। মিস করব অনু, ভীষণ মিস করব। শীতের মধ্যে আর এখানে থাকিস না, বাড়ি চলে যা। আপনি কি বুঝতে চাচ্ছেন না? না বুঝতে পারছেন না? এড়িয়ে যাচ্ছেন কেন? এড়িয়ে যাবেন না প্লিজ। দয়া করে আমার মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। আমার আপনাকে প্রয়োজন, শুধুই আপনাকে। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যায়। আস্তে আস্তে শরীরটাও নিস্তেজ হয়ে আসে। কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। একসময় সেন্সলেস হয়ে অনলের উপরেই পড়ে যায় অনু। দু হাতে আঁকড়ে ধরে সে অনুকে, বুকের সাথে শক্ত করে চেপে ধরে অনল বলল, সরি। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে অনলের চোখ থেকে। মাঝরাতে অনুর ঘুম ভাঙলে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে। বিছানার পাশে মোবাইল হাতটাও মোবাইল পেল না। উঠে দাঁড়াতে অলসতা লাগছে, শরীরে মনে হচ্ছে শক্তি নেই। কিছুক্ষণ ঝিম মেরে বিছানাতেই বসে থাকে। খোলা চোরগুলো হাতকোপা করে বিছানা থেকে নামে। লাইট জ্বালিয়ে দেখে গোলু ফ্লোরের এক কোণায় গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে। এই ঠান্ডার মধ্যে বেচারাকে কষ্ট দিচ্ছে ভেবে অনু নিজেরই খারাপ লাগছে। গোলুর জন্য ছোট্ট বাক্সে আলাদা বিছানা বানিয়েছিল অনু। ওকে তুলে নিয়ে সেই বাক্সের বিছানায় শুইয়ে দেয়। ওর জন্য বানানো ছোট্ট ল্যাপটা গায়ে জড়িয়ে দিল। গোলু একবার চোখ মেলে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে। অনু ওর মাথা চুলকে দেয় কিছুক্ষণ। বারান্দায় গিয়ে দেখে তিতুস খাঁচার মধ্যে ঝিমুচ্ছে। ওর খাবার প্রায় শেষ। ঘর থেকে খাবার আর পানি দিয়ে যায়। তখন দৃষ্টি চলে যায় অনলের ঘরের দিকে। এখনো ওর ঘরে আলো জ্বলছে। অনুর মনে পড়ে যায় ছাদের ঘটনাটির কথা। অনলের নিষ্ঠুরতার কথা ভাবতেই একদলা ভারী মেঘ এসে জমা হয় চোখের কার্নিশে, যার শেষ ফলাফল হিসেবে নেত্রপল্লব অশ্রুতে ভিজে ওঠে। দীর্ঘশ্বাস নিয়ে অনু ঘরে ফিরে আসে। ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে শাড়িটা আগে খুলে ফেলে। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সকালে অনুর ঘুম ভাঙে আমেনা বেগমের ডাকে। চোখ না মেলেই অনু বলে, বলো। ইউসুফ এসেছে তোর সঙ্গে দেখা করতে। এত সকালে? এত সকাল কোথায় পেলি? 11টা বাজতে চলল। অনু নিশ্চুপ, আবার ঘুমিয়ে পড়েছে নির্ঘাত। তিনি কাঁধে ধাক্কিয়ে আবার ডাকেন, উঠ রে অনু, ছেলেটা সেই কখন থেকে বসে আছে। যাও, আসছি। তাড়াতাড়ি। আমেনা বেগম চলে যাওয়ার প্রায় 5 মিনিট পরে অনু উঠে। আরো পরে উঠতো যদি না তিনু এসে ডেকে যেত। অনু ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে কেউ নেই। রান্নাঘরে ওকে দিয়ে দেখে আমেনা বেগম রান্না করছেন। সম্ভবত দুপুরে রান্না করছেন। আয়োজন বেশ ভালোই। উনি কোথায় জিজ্ঞেস করে অনু। আমেনা বেগম পিছনে ফিরে বলেন, তোর আক্কেল জ্ঞান কবে হবে বলতে পারিস? কখন থেকে এসে অপেক্ষা করছে। কোথায় এসে? ছাদে। আচ্ছা। অনু চলে যাওয়ার সময় আমেনা বেগম পিছু ডেকে 2 মগ কফি এগিয়ে দিয়ে বলেন, খালি মুখে কথা বলবি নাকি? কফি নিয়ে যা। অনু কোনো প্রত্যুত্তর করলো না, শুধু নীরব হয়ে কফির মগ দুটো হাতে নিয়ে ছাদে চলে যায়। ছাদের রেলিং ধরে ধীর পায়ে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটছে ইউসুফ। কুয়াশা থাকলেও মৃদু রোদও রয়েছে। পরিবেশটা ওর বেশ ভালোই লাগছে। আপনার কফি। অনুর কণ্ঠ শুনে পেছনে তাকায় ইউসুফ। হাত বাড়িয়ে কফির মগ নিয়ে বলে, থ্যাংক ইউ। ওয়েলকাম। হুট করে চলে আসায় বিরক্ত হওনি তো? বিরক্ত হলে কি চলে যাবেন? ইউসুফ অপ্রস্তুত হয়ে পড়ে। অনু মেয়েকে মৃদু হেসে বলে, জাস্ট কিডিং, ডোন্ট বি সিরিয়াস। অনুর হাসিতে তাল মেলালেও ইউসুফের কেন জানি খটকা লাগছে। ঘাপলা অন্য কিছু মনে হচ্ছে। কফিটা কেমন হয়েছে? অসাধারণ। তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। আমি এত ভালো কফি বানাতে পারি না। দুজনই নিশ্চুপ। অনুর দৃষ্টি মাঠের দিকে। এলাকার বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলছে অনল। বাচ্চাদের মতোই হাসছে। কত খুশি ছেলেটা। অনুর ঠোঁটের কোণে তাচ্ছিল্যকর হাসি ফুটে ওঠে। অনু, তুমি এই বিয়েতে রাজি তো? অনু এবার শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, এই প্রশ্নটা কি আরো আগে আমাকে করা উচিত ছিল না? অনু, তোমার সঙ্গে রিলেশন করার মতন কোনো ইচ্ছা আমার ছিল না।
আমার ইচ্ছে ছিল আমি তোমায় বিয়ে করে বউ বানাবো, এজন্য বাবাকে দিয়ে সোজা বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। সমস্যাটা এখানেই, আমার পরিবার আপনার পরিবারের মতো নয়। আপনার পরিবারে আপনার অনেক গুরুত্ব রয়েছে, ইচ্ছের দাম রয়েছে, যেটা আমার পরিবারে আমার নেই। এমনকি একটা বার আমায় জিজ্ঞাসা করা হয়নি আমি কি চাই, আমি বিয়েতে রাজি কিনা। তাহলে কি তুমি বিয়েতে রাজি নও? না হলেও বা আপত্তি কোথায়, বিয়ে তো হবেই, বাবা মায়ের ইচ্ছে বলে কথা। বাবা মা শখ, বাবা মা বললেই হবে নাকি? সংসার করব আমরা, আমাদের মতামত দরকার সবার আগে। তুমি আমায় ক্লিয়ার করে বলো, তুমি এই বিয়েতে রাজি? অনু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর চোখে চোখ রেখেই বলে, না। ইউসুফ কি বলবে বুঝতে পারছে না, বাক শক্তি লোপ পাওয়ার জোগাড়। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলে, তাহলে এই বিয়ে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার মতন ছেলে আমি নই। আমি বাড়িতে গিয়ে বাবাকে বলবো, যাচ্ছি এখন। দুপুরের খাবারটা খেয়ে যান, মা আপনার জন্য রান্না করছে। অন্য একদিন খাবো অনু, আজ আসি। ইউসুফ সরাসরি নিজেদের বাড়ি চলে যায়। যাওয়ার আগে আমেনা বেগমের সঙ্গেও দেখা করে যায়নি, তাহলে এভাবে না খেয়ে কখনোই আসতে দিতেন না। অন্যদিকে অনুর এমন চটপটে স্বীকারোক্তি ওকে পীড়া দিচ্ছে, ভুলটা নিজেরই মনে হচ্ছে। সে যদি নিজেই একবার অনুকে জিজ্ঞেস করতো। ইউসুফ চলে যাওয়ার পরও অনু কিছুক্ষণ ছাদে পায়চারি করে, লুকিয়ে লুকিয়ে অনলকেও দেখে। অনলের দৃষ্টি যে ছাদের দিকে নেই তা কিন্তু নয়, ও নিজেও খেলার ছলে একটু পরপর ছাদের দিকে তাকাচ্ছে। ইউসুফের সঙ্গে অনুকে দেখে কষ্ট হলো, সরে যেতে পারছিল না। অনু রাতে ঘুমিয়েছিল কিনা তার জানা নেই, কিন্তু তার চোখের পাতায় ঘুম সারা রাতে একবারও আসেনি। অনু ইউসুফের বউ হবে এটা ভাবতেই যেন বুকটা মোচড় দিয়ে ওঠে। অজানা অদৃশ্য কষ্টটা জেঁকে ধরেন। অনুও ভালোবাসাটা আগে ফিল করতে পারেনি, হয়তো অনলও নয়, তবে এখন যে অনুভূতি হচ্ছে তার নাম কি? ভালোবাসা। অনু ছাদ থেকে নেমে আসে। আজ ভার্সিটিতে তো যাওয়া হলো না, তবে একটু হেঁটে আসা যায়। সেও কাউকে কিছু না বলে একাই হাঁটতে বের হয়। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় অনল দৌড়ে আসে, হাঁপাচ্ছে সে। অনু কিছু বলছে না, চুপচাপ হেঁটে চলেছে শুধু। কেমন আছিস অনু? অনু নিরুত্তর। অনল প্রশ্ন করে, কথা বলবি না? এবারও অনু কোনো উত্তর দিল না। একটা রিক্সা ডেকে চুপচাপ উঠে পড়ল, এমনকি একটাবার অনলের দিকে ফিরেও তাকায়নি। অনু রেহেন ব্যবহারে বুকের ভেতর কেমন যেন চিনচিন করে ওঠে অনলের। অসহায় লাগে। অনু তো এমন নয়। পুরো বাড়িতে পিনপতন নীরবতা চলছে, এমনকি ফ্যানের ভন ভন করা শব্দটাকেও প্রকট মনে হচ্ছে এখন। অনুর সামনে চোয়াল শক্ত করে ক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে খালেদ রহমান। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় মাঝ রাস্তাতেই খালেদ রহমানের সঙ্গে দেখা হয়ে যায়। তার অগ্নিবর্ণ দৃষ্টি বলে দিচ্ছিল ঠিক কতটা রেগে আছেন তিনি, কিন্তু রাস্তায় কিছুই বলেননি। অনুকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছেন। এতক্ষণ ক্ষুব্ধ হয়ে চুপচাপ থাকলো, এবার তিনি কষে থাপ্পড় বসান অনুর গালে। তাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায় অনু। সঙ্গে সঙ্গে মনে হয় গাল কয়েক ইঞ্চি ফুলে গিয়েছে। এতটা ব্যথা হচ্ছে যে মনে হচ্ছে গাল ফেটে এখনই রক্ত বের হবে। গাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে অনু, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। খালেদ রহমান বাজখাই গলায় বলেন, তোমার তো সাহস কে দিয়েছে বিয়ে ভাঙা? কোন দিক থেকে ইউসুফকে তোমার অপছন্দ বলো? নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে অনু। আমেনা বেগম কাছে আসার আগে খালেদ রহমান চিৎকার করে বলেন, খবরদার মাঝখানে আসবে না তুমি। এখানে আমি আর অনু কথা বলছি, আজ আমার সব প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। এবার তিনি অনুকে জিজ্ঞেস করলেন, তুমি কেন বিয়ে ভেঙেছো? চুপ করে থাকবেন অনু, মাথায় রক্ত চেপে আছে এমনিতেই। ইউসুফকে তোমার কেন পছন্দ নয়? আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না আব্বু, সবাইকে ছেড়ে এত দূরে আমি থাকতেও পারবো না। ফুফিয়ে ফুফিয়ে বলল অনু। অনলের কথা বলতে গিয়েও বলতে পারলো না। যেখানে অনল অনুকে ভালোবাসে না, সেখানে বাবার সামনে এ কথা বলার বৃথা মানে হয় না। রাগে গিজ গিজ করছেন খালেদ রহমান। চোয়াল শক্ত করে বলেন, বড় হয়ে সাহস বেড়ে গিয়েছে, নিজের ভালো বুঝতে শিখেছো। করে নিজের ভালো, তোমার কোনো ব্যাপারে আমি আর নেই। কথা শেষ করে নিজের ঘরে গিয়ে ধীরিম করে দরজা বন্ধ করে দেয় খালেদ রহমান। অনু আর এক সেকেন্ডও দাঁড়িয়ে না থেকে বাড়ি থেকে বেরিয়ে আসে। তিনু আমেনা বেগম অনেকবার ডাকলেও পিছু ফিরে দাঁড়ায়নি। অনেক, আমি কেন জানি অনুর বিয়ে নিয়ে খুশি হতে পারছি না, বলল অনল। অনেক কম্পিউটার গেমস খেলছিল। অনলের এ কথা শুনে সচকিত হয়ে তাকিয়ে বলে, কেন? এই কেনর উত্তরই তো আমার কাছে নেই। তুমি কি অনুকে ভালোবাসো? কাল রাতে অনু ছাদে এসেছিল। কেন? আমার কাছে। কি বলেছে? অনু আমায় ভালোবাসে, বিয়ে ভেঙে দিতে বলেছে, কান্নাকাটি করেছে অনেক। আমার মনে হয় অনলের পুরো কথা শেষ হওয়ার আগে অনেকের ফোন বেজে ওঠে। তিনও ফোন করেছে। একটু ওয়েট ভাইয়া বলে অনেক ফোন রিসিভ করে।
ওপাশ থেকে তিনু প্রায় কেঁদেই ফেলবে সেভাবে বলে, অনেক অনেক আপু বাড়ি থেকে বেরিয়ে গেছে। ইউসুফ ভাইয়াকে আপু বিয়ে করবে না বলেছে, বিয়ে ভেঙে দিয়েছে বলে আব্বু খুব রেগে গেছে, আপুকে মেরেছে আর বকেছেও অনেক। কখন বের হয়েছে? এই এই এক্ষুনি। তুমি আর অনল ভাইয়া একটু খুঁজে দেখো না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আন্টিকে চিন্তা করতে বারণ করো, আমি দেখছি। অনেকের সব কথাই অনল শুনেছে। চিন্তিত হয়ে বলে, কি হয়েছে রে? ভাইয়া অনু বাড়ি থেকে বের হয়ে গেছে। মানে কি? কেন বিয়ে ভেঙে দিয়েছে অনু? এজন্য আঙ্কেল মেরেছিল? আমি গিয়ে অনুকে খুঁজছি, তুই মাকে নিয়ে ওদের বাসায় যা, ওদেরকে চিন্তা করতে বারণ কর। আচ্ছা ঠিক আছে। অনল বাড়ি থেকে বের হওয়ার পথে জেসি আর শুভাকে ফোন করে জিজ্ঞেস করে ওদের বাড়িতে গেছে নাকি। যখন শুনলো সেখানে যায়নি, তখন ওদের বলল যে না, বাকি বান্ধবীদের ফোন করে আপডেট নিয়ে একটু জানায়। ওরা বলল জানাবে। এবার অনল রাজীব এবং এনামুরকে কল করে কিছু অ্যাড্রেস দিয়ে সেখানে অনু আছে নাকি খুঁজতে বলল। অনু যেসব জায়গায় যেতে পারে সেসব জায়গাতেই খুঁজছে এবং ভাগ্য ভালো থাকায় ধারণা সত্যি হয়। কতগুলো বাচ্চাদের মাঝে অনু উদাস হয়ে বসে আছে। বাচ্চারা অনুর রাগ ভাঙানোর চেষ্টা করছে। সবগুলো বাচ্চাকেই অনল চেনে। এরা এখানে ফুল খাবার বিক্রি করে। অনেকবার অনুর সঙ্গে এখানে আসা হয়েছিল। অবশেষে অনুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। ঠোঁটের কোণে শান্তির হাসি। অনলও ওদের দিকে এগিয়ে গিয়ে মাঝখানে জায়গা করে বসে। অনলকে দেখে অনু ভ্রু কুঁচকে ফেলে। তোমাদের আপামনি এভাবে গাল ফুলিয়ে আছে কেন বাচ্চারা? জিজ্ঞেস করলো অনল। ওরা সমস্যার বলল জানি না। সত্যি বলতে অনলকে এখন অনুর বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সে বাচ্চাদের থেকে বিদায়ও নিল না। বসা থেকে উঠে হনহন করে হাঁটা শুরু করে। পিছু পিছু অনলও আসে। পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, কি সমস্যা অনু? আমার সঙ্গে কথা কেন বলিস না? কথা বলতে ভালো লাগে না তাই বলিনি, কোনো কারণ নেই। অবশ্যই কারণ আছে, সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। অনু থেমে যায়, দু হাত জড়ো করে বলে, দয়া করে আমায় একটু একা থাকতে দিন, আমি একা থাকতে চাই। তুই নাকি বিয়ে ভেঙে দিয়েছিস? এই জন্য মনে হচ্ছে আপনার খুব অসুবিধা হয়ে গেল। ভয়ের কোনো কারণ নেই। আপনাকে ভালোবাসার কথা কাউকেই বলবো না, আর আপনাকেও বিরক্ত করব না। কাল রাতের জন্য সরি। অনু কথা শেষ করে হাঁটা শুরু করে। এর মাঝে নির্জনতা ছেড়ে দুজনের লোকালয়ে চলে এসেছে। চারপাশে লোকজনের সমাগম। অনল পেছন থেকে বলে, সরি বললেই তো এখন আর কিছু হবে না অনু। আমি তোকে একাও থাকতে দেব না, কারণ আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। শেষের দুইটা লাইন কানে পৌঁছাতেই অনু থমকে দাঁড়ায়। চোখ দুটো ছলছল করে ওঠে। ভালোবাসা পাওয়ার যে আনন্দ, সেই আনন্দের রেখা ঠোঁটের কোণে। অনলের দিকে এবার ঘুরে দাঁড়ায় অনু। পাশ থেকে তখন দৌড়ে আসে কিছু লোক। তখনই একটা মেয়ে ধাক্কা দিয়ে যায় অনুকে। সম্ভবত দৌড়াতে গিয়ে অনুর সঙ্গে ধাক্কাটা খায়। ধাক্কাটা এত জোরেই লেগেছে যে টাল সামলাতে পারেনি। অনু ঘুরে পড়ে যাওয়ার মুহূর্তে তরল জাতীয় কিছু ওর মুখ বরাবর এক সাইডে এসে পড়ে। সঙ্গে সঙ্গে গগন বিদারী চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়ে অনু। যন্ত্রণায় ছটফট করতে থাকে। গালের এক সাইড এবং গলার মাংস ঝলসে যেতে শুরু করে মুহূর্তেই। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটলো যে অনল বুঝে উঠতেই পারলো না ঠিক কি হলো। দুহাতে মুখ ঢেকে রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে কাঁদছে অনু, ছটফট করছে। যখন বুঝে উঠতে পারে অনুর শরীরে এসিড পড়েছে, ততক্ষণে অনল উদ্ভ্রান্তের মতো ছুটে আসে। কিছু দূর থেকে আরো একটা মেয়ের গগন বিদারে আর্তনাদ শোনা যায়। আশেপাশের লোকজন কয়েকটা ছেলেকে ধরে ফেলে। অনলের দম বন্ধ হয়ে আসছে। ঘন কালো অন্ধকারে আচ্ছাদিত ধরিত্রী। আনন্দ নেই, হাসি নেই কোথাও। চারিদিকে শুধু থমথমে পরিবেশ। বাঁধন হারা হয়ে কাঁদছেন আমেনা বেগম এবং তিনু। খালেদ রহমান একটু পরপর শার্টের হাতে চোখ মুছছেন। তাদের মেয়ের সাথেই কেন এমনটা হতে হলো? ডাক্তার জানিয়েছে অনুর গাল থেকে গলা পর্যন্ত একদম ঝলসে গিয়েছে। ভেতরে কাউকে অ্যালাউ করেনি। বাইরে থেকেই সকলে এক পলক দেখেছে শান্ত নির্জীব অনু। বুকের ভেতরটা একদম হু হু করে ওঠে। যেই কষ্ট কাউকে বোঝানো যায় না, আর না সবাই বোঝে। যারা এসিড ছুঁড়েছিল ওদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওদের স্বীকারোক্তি দ্বারা জানা গিয়েছে অনুকে এসিড মারার উদ্দেশ্য ওদের ছিল না, বরং অন্য মেয়েটিকে এসিড ছুঁড়তে গিয়েই অনু শরীরে পড়ে যায়। পুলিশ হাসপাতালে এসেছিল, কিন্তু অনু অথবা এসিড আক্রান্ত অন্য মেয়েটি অর্থাৎ আখি এখন কথা বলার মতো অবস্থায় নেই। ডাক্তার জানিয়েছে এখনই তাদের কারোর সাথে কথা বলতে দেওয়া যাবে না। পুলিশও ওদের দুজনের জবানবন্দি ছাড়া কিছু করতে পারবে না, তাই অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। করিডোরের একপাশে দেয়ালের সাথে মাথা ঠেকে দাঁড়িয়ে আছে অনল। বারবার চোখের সামনে অনু ছটফট করা তখনকার দৃশ্য ভেসে উঠছে। কত কষ্ট ওকে পোহাতে হয়েছে।
কি হবে সামনে? অনু এসব সহ্য করতে পারবে তো? ডাক্তার এসে জানায় ওরা এখন স্বাভাবিক সুস্থ। সবার আগে কথা বলার জন্য পুলিশই যায়। যদিও তারা উপস্থিত অনল এবং আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে উক্ত ঘটনাটি শুনেছিল, তবুও একই প্রশ্ন তারা অনু এবং আখিকে করে। পুরো ঘটনা অনুর বলার প্রয়োজন হয়নি, শুধু এটাই জানিয়েছে সে তাদের কাউকে চিনে না। হুট করে কি থেকে কি হয়ে গেল তা বুঝতেও পারেনি। আখির জবানবন্দি এমন ছিল। অ্যাসিড নিক্ষেপকারী একজন, যার নাম পলাশ। পলাশ আমায় প্রেম প্রস্তাব দিয়েছিল কলেজে যাওয়ার সময়। সে ভালো ছেলে নয়, আমি না করে দিয়েছিলাম। এরপর থেকে সে প্রায়ই আমায় বিরক্ত করত, রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। তারপরও যখন আমি রাজি হইনি, তখনও হুমকি দিয়ে বলে, তোর এই সুন্দর চেহারা নিয়ে এত বড়াই না, তোর এই চেহারাই আমি নষ্ট করে দেব। সরাসরি ভয় না পেলেও মনে মনে আমি ঠিকই ভয় পেয়েছিলাম। কিছুদিন কলেজেও যাইনি। এরপর যখন আবার কলেজে যাওয়া শুরু করলাম, তখন আর পলাশ আমায় বিরক্ত করতো না। আমি ভেবে নিয়েছিলাম হয়তো আমাকে ভয় দেখানোর জন্যই বলেছিল, কিন্তু ভুল ছিলাম আমি। সেদিন কোচিং থেকে ফেরার পথে পলাশ ও ওর সঙ্গীরা আমার দিকে এগিয়ে আসে, অদ্ভুতভাবে হাসে। আমি ভয় পেয়ে দৌড়ানো শুরু করি। দৌড়াতে দৌড়াতে অন্য একটা মেয়ের সঙ্গে ধাক্কা খাই। আমার জন্য ওই মেয়েটাকেও অ্যাসিডের শিকার হতে হয়। এবার আখির কান্না আরো বেড়ে যায়। ডাক্তাররা জানায় এই সময় ওদের উত্তেজিত করা ঠিক হবে না। পুলিশের যা জানার দরকার তা জেনে নিয়েছে, আর কোনো প্রশ্ন তারা করেনি। তবে এটা বলেছে যে এর প্রাপ্য শাস্তি পলাশ ও ওর বন্ধুরা পাবে। হাসপাতালের বাইরে সাংবাদিকদের দলবল। একদিনে একই সময়ে 2 মেয়ে অ্যাসিডের শিকার। এই খবর যেন মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ডাক্তাররা তাদের হাসপাতালের ভেতর অ্যালাউ করেনি। তারা উন্মুখ হয়ে অপেক্ষা করছে অনু এবং আখির সঙ্গে কথা বলার জন্য। এর মধ্যে যতটুকু জানা হয়েছে ততটুকুই টিভি পত্রিকায় প্রচার করা হয়েছে। তাদের আগের ছবি এবং এসিডে ঝলসে যাওয়া ছবি দেখে সকলের মনেই আক্ষেপ। এত সুন্দর চেহারা! আজকাল সত্যি এটাও মনে হয় যে সুন্দর হওয়া পাপ, অন্যায়। কোনো সুস্থ হওয়ার পরও কারোর সঙ্গেই কথা বলতে চায়নি, এমনকি দেখাও করেনি। অনল ভেতরে যায়নি একবারও। আমেনা বেগম যাওয়ার পর হাত ধরে কান্না করে অনু। আকাশ পাতাল কেঁপে উঠবে সেই কান্নার সুরে। আজ অনু এবং আখিকে আদালতে যেতে হবে সাক্ষী দেওয়ার জন্য। দুজনকে রেডি করা হয়, কিন্তু আয়না দেখতে দেওয়া হয় না কাউকেই। এমনকি ফোনও তাদের থেকে দূরে রাখে। এই ঝলসে যাওয়া মুখ দেখলে বেঁচে থাকার ইচ্ছে এখানেই মরে যাবে। গালে গলায় হাত বুলিয়ে আটকে ওঠে অনু। বুঝতে পারে নিজের করুণ পরিস্থিতি। ঘরের এক কোণায় হাঁটু মুড়ে বসে আছে অনু। কিছুক্ষণ আগেই আদালত থেকে এসেছে। আসামিদের ফাঁসির রায় দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত অনু নিজেকে দেখেনি, আখির মুখ দেখতে পায়নি। ওনা দিয়ে বড় ঘুমটা দেওয়া ছিল, তবে হাতটা দেখতে পেরেছিল। ডান হাতের ওপর ভাগ একদম ঝলসে পড়ে গেছে। কি ভয়ঙ্কর সে দৃশ্য! হাতের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে মুখের অবস্থা কিরকম হয়েছে? বাড়ির সামনে আসার পর এলাকার মানুষদের করা বিকৃত মুখভঙ্গি বারবার চোখের সামনে ভেসে উঠছে। তাদের চোখে ভয় স্পষ্ট ছিল। তারা কি অনুকে ভয় পাচ্ছে? ঘর থেকে সকল প্রকার আয়না জাতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। সে নিজেই তার মুখ দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কেমন দেখাচ্ছে তাকে? খুব ভয়ঙ্কর, খুব। ঠোঁট ভেঙে কান্না চলে আসে। ফ্লোরে গুটি গুটি পায়ে গুলো ঘুরে বেড়াচ্ছে। তিতুস ওর কোলের কাছে এসে বসেছে। খুব গভীর মনোযোগ দিয়ে তাকালে মনে হবে তিতুসও বোধহয় কাঁদছে, তবে সে অন্যান্যদের মতো ভয় পাচ্ছে না। আমেনা বেগম প্লেটে করে খাবার নিয়ে আসেন। তিনুর হাতে পানের গ্লাস। কাঁদতে কাঁদতে ওদের চোখ মুখ ফুলে গেছে। নিজেকে কোনো রকম ভাবেই সামলে রাখতে পারছে না আমেনা বেগম। অনুর মুখের দিকে তাকালেই বুক ভেঙে কান্না চলে আসে। চোখ নামিয়ে ভাত মেখে মুখের সামনে ধরেন। তুমিও কি আমার দিকে তাকাতে ভয় পাচ্ছ মা? তিনি মেয়ের দিকে তাকিয়ে অশ্রু ত্যাগ করেন। অনুর মাথাটা বুকে চেপে ধরে বলেন, না মা, না, আমি কেন ভয় পাবো? তুই আমার মেয়ে, আমার কলিজা। তুই আগে যেমন ছিলি এখন তেমনই আছিস। আমার অনু সব সময় সুন্দর। না মা, আমি আগের মতো নেই। আমি নেই আগের মতো। মানুষ এখন ভয় পায় আমায় দেখলে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলে খাবারের প্লেট দূরে ছুঁড়ে মারে অনু। ফ্লোর জুড়ে ছিটিয়ে পড়ে ভাতের দানা। শব্দ শুনে ভয় পেয়ে গোলু খাটের কোনায় লুকিয়ে পড়ে, আর তিতু সুরে চলে যায় অন্যত্র। অনুকে সামলানো মুশকিল হয়ে পড়েছে। ঘরের সব কিছু এলোমেলো করতে করতে কাঁদছে। আহাজারি করে বলছে, এই বিশ্রী মুখ নিয়ে আমি কি করে বাইরে যাব? কেন হলো আমার সাথে এমন? আপু প্লিজ তুমি একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে নিজেকে মানানোর চেষ্টা করে ব্যর্থ হয় অনু। বড় বড় শ্বাস নিয়ে বলে, তোমরা চলে যাও, আমি একটু একা থাকতে চাই।
ওই মুহূর্তে ঘরে এসে উপস্থিত হয় অনল। ইশারায় আমেনা বেগম এবং তিনুকে ঘর থেকে চলে যেতে বলে। তারা যাওয়ার পর অনলকে দেখে আরো রেগে যায় অনু। উল্টো পাশ ঘুরে দাঁড়িয়ে বলে, আপনি এখানে কেন এসেছেন? মজা নিতে? আনন্দ হচ্ছে না আপনার? অনল নিশ্চুপ। অনু বলল, আপনি চলে যান, কারো দয়া মায়া আমার লাগবে না। দূর থেকেই পরিহাস করেন। অনল এগিয়ে এসে অনুর হাত ধরে সামনে ঘুরিয়ে দাঁড় করায়। দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলে অনু। কাঁদতে কাঁদতে বলে, চলে যান প্লিজ, চলে যান আপনি। ওইভাবেই অনুকে জড়িয়ে ধরে অনল। সে কথা বলতে পারছে না, অনুকে বুঝতে দিতে চাচ্ছে না তার ক্রন্দনরত কণ্ঠস্বর। সে জানে না কিভাবে অনুকে স্বাভাবিক করবে, কিভাবে সামলাবে। শুধু জানে অনুকে তারই সামলাতে হবে। কিছুক্ষণ নীরবে কেঁদে অনলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নিজেও পিছিয়ে যায় অনু। চিৎকার করে বলে, আপনি চলে যাচ্ছেন না কেন? চলে যান আপনি। অনু, পাগলামি করিস না। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তোর তো এখানে কোনো দোষ নেই। কেন এমন করছিস? কারণ দোষ না করেও আমাকে শাস্তি পেতে হচ্ছে। মানুষ ভয় পায় আমায় দেখলে। অনল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আহাজারি করে কাঁদতে কাঁদতে পা ছড়িয়ে ফ্লোরে বসে পড়ে অনু। নিজের মাথার চুল নিজেরই টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। অনল ঘর থেকে বেরিয়ে আবার কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে আসে। অনুর সামনে হাঁটু গেড়ে বসে একটা খরগোশের বাচ্চা অনুর কোলের উপর রাখে। অশ্রুসিক্ত নয়নে সে অনলের দিকে তাকায়। অনলের চোখের পানি চিকচিক করছে। এটাও বোঝা যাচ্ছে সে এখন কাঁদতে চাচ্ছে না। অনুর গালে আলতো করে হাত রেখে অনল বলে, তোর পিলু, ওকে আমি ঘরে লুকিয়ে রেখেছিলাম, কুকুর নেয়নি। ইচ্ছে ছিল যেদিন তোকে বিয়ে করব সেদিন ফিরিয়ে দেব। বিয়ে হওয়ার আগেই ফিরিয়ে দিলাম, তবে বিয়ে হবে আজ। আপনি কি পাগল হয়ে গেছেন? কি সব আবল তাবল বকছেন? আবল তাবল নয়, যা বলেছি ভেবেই বলেছি। আমি তোকে ভালোবাসি, তোকেই বিয়ে করব। অসম্ভব। কেন অসম্ভব অনু? তোর মুখ ঝলসে গেছে বলে কি আমার ভালোবাসায় ভাটা পড়েছে? কমে গেছে আমার ভালোবাসা? আপনার এখন আবেগের বয়স নেই। কোনো আবেগের টানে আপনি এমন সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। বাড়ি চলে যান। অনল এবার অনুর দুগালে হাত রাখে, চোখে চোখ রেখে বলে, আল্লাহর কসম, তোকে বিয়ে করার সিদ্ধান্ত আমি আবেগের বশে নেইনি। আমি তোকে ভালোবাসি, আমার পরিবারের সবাই রাজি। আজই তোর বাবার সাথে কথা হবে। অনলের বুকে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে অনু বলে, কেন এমন করছেন আপনি? কেন ভালোবাসেন? অনল কিছু বলল না, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিয়ে বাহু বন্ধনে শক্ত করে আবদ্ধ করে রাখলো অনুকে। খালেদ রহমান বাড়িতে ছিলেন না, একটু আগেই এসেছেন। চোখে মুখে চিন্তার আভাস, চোখ মুখ ফোলা। চা দেবো? দাও। চা বানানোই ছিল, গরম করে কাপে ঢেলে সেন্টার টেবিলের উপর রাখে। পাশের সোফায় বসে আমেনা বেগম জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? বাড়ি বিক্রির ব্যাপারে কথা বলতে। বাড়িটা বিক্রি করে দেবো আমি না, মেয়ের চিকিৎসা করাবো, দেশের বাইরে পাঠাবো সার্জারি করার জন্য। কেউ আমার মেয়েকে কুৎসিত বলুক বিশ্রী বলুক, এটা আমি চাই না, সহ্য করতে পারবো না আমি। কথার উত্তর দিতে পারলেন না আমেনা বেগম। কান্না ছাড়া তিনি আর কী বা করতে পারবেন? তবে রাগী মানুষটার আড়ালেও যে অফুরন্ত ভালোবাসা রয়েছে সেটা তিনি আজ বুঝতে পারলেন। খালেদ রহমানের ব্যাপারে তার একটা ভ্রান্ত ধারণা ছিল, যা আজ তাসের ঘরের মতো ভেঙে গেছে। অনলের বাবা মা এসে বিয়ের কথা বলেছেন। কিছুক্ষণ নীরব থেকে ভাবুক হয়ে খালেদ রহমান বলেছিলেন, অনলকে আমার অভ্যন্তর নয়, ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে করতে চাই, এতেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু আগে অনু পুরোপুরি ঠিক হয়ে হবে, তারপর বিয়ে। কেউ যেন আমার মেয়ের দিকে আঙ্গুল তোলে, এটা আমি বলতে পারি। অনল দয়া দেখিয়ে ওকে বিয়ে করেছে। সকলে অভিভূত হয়েছিল ওনার কথা শুনে। দরজার আড়ালে দাঁড়িয়ে বারবার ওনার চোখ মুছছিল অনু। সে তার বাবার সাথে কত খারাপ ব্যবহার করেছিল, অথচ বাবা কত ভালোবাসে। খালেদ রহমানের সিদ্ধান্তে সবাই রাজি হয়েছে। উন্নত মানের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করা হচ্ছে। জেসি এবং শুভা বেশিরভাগ সময়টা এখন অনুদের বাসাতেই থাকে। লুডো খেলে, গান শোনে, চোর পুলিশ খেলে। প্রকৃত বন্ধুরা কখনোই ভুলে যায় না। সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখেছে অনু। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঠিক করা হলো ওরা ছাদে যাবে। ছাদে বসে বসে লুডো খেলবে চারজন মিলে। জেসি আর শুভা সোফায় বসে আরাম করছে। কলিং বেল বাজে তখন। দরজা খুলে দেয় তিনু। এলাকার অনেকেই এসেছে এবং সেই ভিক্ষুক বৃদ্ধা মহিলাটিও। অর্ণা দিয়ে মুখের এক সাইড অনু ঢেকে রেখেছে। বৃদ্ধা জিজ্ঞেস করেন, ভালো আছো বইন? তোমার খবর আমি শুনছিলাম, আইছিলামও দেখতে, কিন্তু তুমি তখন কাউরুর লগেই দেখা করো নাই। ভালো আছি দাদি। কথাবার্তার শব্দ পেয়ে খালেদ রহমান এবং আমেনা বেগমও ড্রয়িং রুমে আসেন। সকলের সঙ্গে আলাপ বার্তা করেন। এরপর তারা সবাই টেবিলের উপর টাকা রেখে বলেন, বেশি টাকা পয়সা দেওয়ার সামর্থ্য আমাদের নাই ভাই। অনু জানে আমাদের অবস্থা, যা পারছি দিছি,
আমরাও চাই আমাদের অনু আবার প্রাণ ফিরে পাক, হাসি খুশি অনু ফিরে আসুক আমাদের মাঝে। আমেনা বেগম এবং খালেদ রহমানের চোখে পানি এসে পড়ে। এতগুলো মানুষ অনুকে ভালোবাসে। কিছু মানুষ ভালোবাসার প্রতিদান দিতে জানে না, যেটা করে তা হচ্ছে বেইমানি। এই সহজ সরল মানুষগুলো বেইমানি বোঝে না। তাদের প্রত্যেককেই অনু কোনো না কোনোভাবে সাহায্য করেছিল। এখন অনুর বিপদও তারা মুখ ফিরিয়ে নেয়নি, পাশে এসে দাঁড়িয়েছে তাদের সামর্থ্য অনুযায়ী। কজনই বা থাকে বিপদের সময়ে পাশে। যদিও টাকার ব্যবস্থা সব হয়ে গিয়েছিল, তবুও খালেদ রহমান তাদের ফিরিয়ে দিলেন না। অনু কেঁদে ফেলে এত ভালোবাসা দেখে। তিনু বোনকে জড়িয়ে ধরে বলে, তুই ঠিক ছিলি আপু, সেদিন তুই মিথ্যে বলিসনি, তারাও তোর বিপদে পাশে আছে। দুপুর থেকে বিকেল অবধি তারা সবাই গল্প করলেন। অনু ভুলেই গেছে প্রায় তার কষ্ট। সবাই পাশে আছে, কিন্তু অনল নেই। ওকে ছাড়া সবকিছু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য সে গিয়েছে পাসপোর্ট আর ভিসার কিছু কাজ শেষ করতে। ওরা কালই যাচ্ছে সুইজারল্যান্ডে সার্জারি করার জন্য। এখানে ইউসুফেরও হাত রয়েছে। সে সহযোগিতা করেছে বলে চিকিৎসার ব্যবস্থা দ্রুত হয়েছে। কাল সকালের ফ্লাইটেই সুইজারল্যান্ড যাবে। সব কাজ শেষ করে রাতে বাড়িতে ফেরে অনল। রাতে অনুদের বাসাতেই খায়। ইশারায় তিনুকে জিজ্ঞেস করে, অনু কোথায়? প্রত্যুত্তরে তিনু চোখ দিয়ে ইশারা করে বলে, ছাদে। খাওয়া শেষ করে অনলও ছাদে চলে যায়। উপস্থিতি জানান দিতে খ্যাক করে গলা পরিষ্কার করে। অনু একবার পেছনে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। চাদরটা আর একটু ভালো করে টেনে গায়ে জড়িয়ে নিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়ায়। অনল এগিয়ে গিয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, উফ, ঠান্ডা। অনু এবার তাকালো না। অনল এবার অসহায়ের মতো মুখ করে বলে, একটু চাদরটা শেয়ার করবি অনু? খুব ঠান্ডা লাগছে। কেন, সাথীর কাছে গিয়ে চান? এখানে আবার সাথী আসলো কোথা থেকে? আকাশ থেকে। সেদিনের কথা মনে নেই? আছে, ওই দিন ওকে জ্যাকেট দিয়েছিলাম। তারপর যে একদিন আমাদের বাড়ির ছাদে তোকে জ্যাকেট দিলাম। এখন তুইও চাদর শেয়ার করবি, করতে বাধ্য তুই। দে। অনল চাদরে ধরে টান দিতে যাবে, তার আগেই অনু দূরে সরে যায়। দেব না। সারাদিন কোথায় ছিলেন আপনি? কত কাজ আমার, রাত পোহালেই কাল চলে যাবি। আজ এমন করছিস কেন? কালকে কে কে যাব? পৃথিবী শুদ্ধ মানুষ যাবে তোর সাথে। ভ্রু কুচকে মুখ কালো করে ফেলে অনু। অনল ভেঙে ভেঙে বলে, ঢং, কে কে যাবে? কেন রে, তুই কি মহারানী ভিক্টোরিয়া? রাজ্য জয় করতে যাবি যে? সবাই তোর সঙ্গে যাবে যুদ্ধ করতে? তা তো নয়, তাই না? তুই যাবি চিকিৎসা করতে, যাদের যাওয়ার প্রয়োজন তারাই যাবে। আঙ্কেল যাবে, ইউসুফ ভাইয়া যাবে, আর তুই? গন্ডার। এই তুই কি বললি? মাত্রই কি যেন বললি? কিসের ডার না কি জানি? কি বলছিলি বল? সেটাই তো, কি বলছিলাম? আন্ডার। হ্যাঁ, আন্ডার বলছিলাম। কিসের আন্ডার? কিসের আন্ডার? ওই তো, ওই যে কবিতা বলছিলাম আমি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই আন্ডার হোয়াট ইউ আর। জোরপূর্বক ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল অনু। অনল ওর মাথায় গাঁটটা মেরে বলে, গাধি, ওইটা আন্ডার না, ওয়ান্ডার হবে। হ্যাঁ, ওই একই। অনল আর কিছু না বলে চলে যায়। এদিকে বুকের ওপর হাত রেখে জোরে শ্বাস নেয় অনু। বড় বাচ্চা বেঁচে গেছে আজ। কিছু বলেও শান্তি নেই, সব শুনে ফেলে। গন্ডার কোথাকার, বিড়বিড় করে বলল সে। আচমকা তখন অনল ফিরে এসে চাদরটা টেনে নিয়ে নেয়। গায়ে জড়িয়ে পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে বলে, আমার অনুর চিকিৎসা হবে আর আমি থাকবো না? কাল আমিও যাব, আমার পাগলির পাশে আমি থাকবো একদম ঢাল হয়ে। জানিস অনু, তোর প্রতি আলাদা টান, ভালোবাসা সবসময়ই আমার কাজ করত। কিন্তু ঝগড়া করতে করতে কেন জানি ভালোবাসাটা ধরতেই পারতাম না। সত্যি বলতে তোর পাশে অন্য কোনো ছেলেকে আমি সহ্য করতে পারতাম না, তাসিনকেও না। আমার ভয় হতো তোকে হারিয়ে ফেলার। এরপর যখন তাসিনের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানলাম ওর ক্যারেক্টার ভালো না, তখন অনেক খুশি হয়েছিলাম। বলতো কেন? কেন? কারণ আমি জানতাম প্রমাণ করতে পারলে তুই কোনোদিন ওর সাথে রিলেশন রাখবি না, আপদ বিদায় হবে। অনু হাসে, কিছুক্ষণ নীরব থেকে বলে, আচ্ছা, যদি এরকমটা হতো, অ্যাসিড না লেগে রোড অ্যাক্সিডেন্টে মারা যেতাম, অথবা এই অবস্থার পর সুইসাইড করতাম, তখন কি করতেন? সঙ্গে সঙ্গে অনুকে নিজের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অনল। অনু মৃদুস্বরে বলে, ভর্তা হয়ে যাব তো। অনল এবার আলতো করে ধরে বলে, এমন কথা কখনো মুখেও আনিস না অনু। তোর এই অবস্থাতেই আমি বেঁচেও জিন্দা লাশ হয়েছিলাম। তোর মুখে একটু হাসি দেখার জন্য ছটফট করতাম। আর তুই, তোকে ছাড়া থাকা অসম্ভব। তোর মুখ এমন থাকলেও আমার কিছু যায় আসে না। যে কোনো পরিস্থিতিতেই তুই আমার, সবভাবেই সব সাজিয়ে আমি তোকে ভালোবাসি।
মুখের অপারেশন না করলে আমারও কোনো আফসোস থাকতো না। সত্যি আমি তো বুঝেই নিয়েছি, চিনেই নিয়েছি কারা আমার পাশে আছে আর থাকবে। বন্ধু তো অনেক আছে, কিন্তু দিন শেষে শুধু জেসি আর শুভাকেই পেয়েছি। অনেকের বাবা মা নাকি এও বলেছে যে নিজের দোষে নাকি আজ আমার এই অবস্থা। তাদের ধারণা মতে আমি চঞ্চল, হয়তো কোনো ছেলের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই আমার এই হাল। তাদের মেয়ে আমার সাথে মিশলে যদি ওদেরও ক্ষতি হয়, কি অদ্ভুত মানুষের চিন্তা ভাবনা, তাই না? অথচ জেসি, শুভা সব বাধা উপেক্ষা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে। যেসব মানুষদের আমি সাহায্য করতাম তারা আমার বিপদে আমার পাশে আছে। আমি শুধু তাদের প্রয়োজনই ছিলাম না, বরং প্রিয়জনও ছিলাম। এটা তো স্পষ্ট। যেই বাবাকে মনে মনে অপছন্দ করতাম, হঠাৎ আমায় সে ভালোবাসে না, অথচ সে সবার চেয়ে বেশি অস্থির। কারো কাছ থেকে হাত পাতেনি, জমি জমা সব বিক্রি করেছে, এমনকি নিজের শখের বাড়িটাও বিক্রি করতে দুবার ভাবেনি। আর যাকে আমি ভালোবাসি সে এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছে। তার বাবা মা ভাই এসে 3 বেলা আমায় দেখে যাচ্ছে, সাহস জুগিয়ে যাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে তাদের বাড়ির বউ হওয়ার কথা। তারা অপেক্ষায় আছে। তাহলে এখন আপনিই বলেন, কেন আমি সামান্য অ্যাক্সিডেন্টের জন্য সব কিছু ছেড়ে দেব? সত্যি বলতে অনেকবার ভেবেছিলাম সুইসাইডের কথা, কিন্তু সবার এত সাহস, ভরসা, সাপোর্ট সেটা হতে দেয়নি। আমি বিশ্বাস করি বেঁচে থাকার জন্য এসব আমার জন্য যথেষ্ট। অনুর কপালে চুমু খেলো অনল, আর একটু সকলত করে জড়িয়ে ধরে চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমার পাগলিটা অনেক বুঝদার হয়েছে। আকাশে আজ চাঁদ দেখতে পাচ্ছিস? অনু একবার আকাশের দিকে তাকিয়ে আবার অনলের বুকে মাথা রাখে, শক্ত করে জড়িয়ে ধরে বলে, অনল বলল, আকাশে কিন্তু আজ সম্পূর্ণ চাঁদ নেই, তবু চারপাশ কত আলোকিত দেখেছিস? কুয়াশা কিন্তু চাঁদের সৌন্দর্য আড়াল করতে পারেনি, তেমনি সামান্য ঝলসে যাওয়া চামড়াও পারিনি তোর সৌন্দর্য কেড়ে নিতে। বরং তোর মনের সৌন্দর্য তোর চেহারার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করেছে। আর সম্পূর্ণ চাঁদ না পেলে আফসোসও থাকতো না। আমার সম্পূর্ণ চাঁদ লাগবে না রে, শুধু তুই থাকলেই হবে। তোর মুখের পোড়া অংশ কখনো তোর প্রতি আমার ভালোবাসা কমাতে পারিনি। তুই যে আমার চাঁদ, আমার ভালোবাসার এক ফালি চাঁদ। সমাপ্ত।